answers, how are you? Hope you are very fine. আজকে আমরা আরেকটা লাইভ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গত ফ্রাইডেতে আমরা ফিজিক্সের সেকেন্ড ক্লাসটি করেছিলাম আফজাল স্যারের সাথে। আজকে আমরা থার্ড ক্লাসটি করব এবং আপনাদের ব্যাপক একটা সাড়া পেয়েছিলাম আমরা যে এর আগের দিন আমাদের সর্বোচ্চ সংখ্যক মানুষ এই ক্লাসটি শেয়ার করেছিল। আজকে আপনারা সাথে থাকবেন, আপনাদের ভালোবাসা আমাদের প্রতি শেয়ার করে দেখাবেন, কারণ আমরা বিশ্বাস করি ভালোবাসাই শক্তি। তিনটে কাজ করতে হবে। নাম্বার ওয়ান, আশেপাশে কেউ থাকলে তাকে নিয়ে বসতে হবে। নাম্বার টু, সেটা হচ্ছে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। শেয়ার করলে আপনার ওয়ালেও থাকবে এবং আপনি পরবর্তীতে ইচ্ছা করলে এই ভিডিওটি কিন্তু কি করতে পারবেন, দেখতে পারবেন। এন্ড নাম্বার থ্রি, খাতা কলম নিয়ে বসতে হবে, যেহেতু ক্লাস হবে তো ক্লাসটা আমরা খাতা কলম নিয়ে বসবো। যারা শেয়ার করেছেন তারা লেখেন শেয়ার ডান, এবং আপনারা যারা ইউসিসি স্টুডেন্ট আছেন তারা বা উদ্ভাস বা বিভিন্ন ইনস্টিটিউটের যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু আফজাল স্যারের ক্লাসটা করার সময় লিখে দিবেন যে আপনি কোন জায়গার স্টুডেন্ট আসলে, যে আমি ইউসিসি বা আমি উদ্ভাসের। ওকে, তো যারা যারা আমাদের সাথে জয়েন করেছে অলরেডি, মাসুদ মোল্লা জয়েন করেছে, শয়তানের খাম্বা জয়েন করেছে, সে আমাদের রেগুলার অ্যাক্টিভিটি। সালমান রাফি লিখেছে কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, অনেক ভালো। ওকে, নীলিশা চক্রবর্তী লিখেছে হাই ভাইয়া। নীলিশা চক্রবর্তী অবশ্যই স্যারকে হাই লিখেছে। তন্নি জয়েন করেছে, নুসরাত জাহান মাধব জয়েন করেছে, একজন লিখেছে কুষ্টিয়া থেকে। ওকে, বাই দ্য ওয়ে আমার নাম সাব্বির। ওকে, আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদেরকে হাই দিই, বাইটা স্যারই দিবে। তো আমরা স্যারের সাথে ক্লাসে চলে যাই। ওকে ওকে স্যার। আচ্ছা, আজকে আমরা ভেক্টর নিয়ে পড়বো। আর আমরা যদি সবাই পাই তাহলে আমরা হয়তো একটু গতিবিদ্যার কাজ দিতে পারি, তবে মেইনলি আজকে আমরা হলে গিয়ে ভেক্টরটা দেখব। আচ্ছা, ভেক্টরটা দেখার সময় আমাদের হলে গিয়ে তিনটা জিনিস লাগবে। যে আমাদের ভেক্টরটা দেখার সময় আমাদের তিনটা কাজ আসবে, যে আমাদের ফিজিক্সের ভেক্টর আছে, দেন আমাদের হলে গিয়ে ম্যাথের ভেক্টর আছে, এবং আমাদের ম্যাথের বলবিদ্যাও আছে। যে আমি আসলে আজকে যে টপিকটা আপনাদের দেখাবো এটা দিয়ে আপনাদের হলে গিয়ে ফিজিক্সের ভেক্টরটা কাজে দিবে, ম্যাথের ভেক্টরটা কাজে দিবে, এবং এটা দিয়ে আপনাদের হলে গিয়ে ম্যাথের যে বলবিদ্যার অংশটুকু আছে সেগুলো হলে গিয়ে আপনাদের কাজে দিবে। আচ্ছা, তো আসেন আমরা আজকে ভেক্টর শুরু করে দিই। ওকে, তো এই যে আমাদের ভেক্টর, আমরা প্রথমে একটা ভেক্টর লিখি। আমাদের ভেক্টর, এই যে আমরা কি করতে পারি, আমরা একটা ভেক্টর লিখতে পারি কি, যে আমাদের ধরেন 3i + 4j। যে আমরা কি করলাম, আমরা একটা ভেক্টর লিখলাম, ভেক্টর হচ্ছে কি আমাদের 3i + 4j। এখন আমাদের কি করতে বলতে পারে, আমাদের এই ভেক্টরের মান বের করতে বলতে পারে। আচ্ছা, তো আমাদের যদি ভেক্টরের মান বের করতে বলে, এই কথাটাই আমাদের তারা বলে গিয়ে তিন ভাবে করে বলতে পারে। কিভাবে করে বলতে পারে, তারা আমাদেরকে মান বের করতে বলতে পারে, অথবা তারা আমাদেরকে পরম মান বের করতে বলতে পারে, অথবা তারা আমাদেরকে স্বকীয় মান বের করতে বলতে পারে। তারা আমাদেরকে মান বের করতে বলো, অথবা পরম মান বের করতে বলো, অথবা স্বকীয় মান বের করতে বলো, যেটাই বলুক না কেন আসলে সবগুলো দিয়ে একই জিনিস বোঝায়। সবগুলো দিয়ে আমাদের একই জিনিস বোঝায়। আমরা মান যেভাবে করে বের করি সেভাবে করে আমাদের পরম মান, স্বকীয় মান সবগুলাই আমরা বের করে ফেলতে পারি। ওকে, তো আমরা নরমালি মান কিভাবে করে বের করি, এই যে একটা ভেক্টরের মান, একটা ভেক্টরের মান আমরা কিভাবে করে বের করব, এই যে আমাদের √3² + 4² দিলেই আমাদের ভেক্টরের মান চলে আসছে নাকি। ওকে, তাহলে আমরা এখানে কত পাবো, √25 অথবা 5। আচ্ছা, তাহলে যদি আমাদেরকে কোন একটা ভেক্টরের মান বের করতে বলে, অথবা পরম মান বের করতে বলে, অথবা স্বকীয় মান বের করতে বলে, তাহলে আমরা মান যেভাবে করে বের করি সেভাবে করে আমরা একইভাবে করে পরম মান অথবা স্বকীয় মানটা আমরা বের করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, হ্যাঁ, একটা কথা কিন্তু বলা হয়েছিল যে আপনারা সবাই আমাদের ভিডিওটা শেয়ার করেন। হ্যাঁ, গতবার অনেক শেয়ার হয়েছে, আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ এইবারও অনেক ভালো সাড়া পাবো আপনাদের কাছ থেকে। তো আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন, শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন, এবং আপনাদের যেসব গ্রুপে আপনারা সংযুক্ত আছেন, যেসব গ্রুপে আপনাদের
ফ্রেন্ডরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে এবং ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তারাও যাতে ভিডিও দেখে উপকৃত হতে পারে এরকম যে সকল গ্রুপ আছে সব ধরনের গ্রুপে আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এবং আপনাদের যে সকল বন্ধুরা আছে আপনাদের বন্ধুদের জন্য অনেক সুবিধা হবে। ওকে, আচ্ছা, তো ধরে আমার এখানে এখন মানগুলা চেঞ্জ করে দেওয়া হলো। আমার এখানে এখন মানগুলা চেঞ্জ করে দেওয়া হলো। ধরেন আমি এখন এখানে মান দিলাম হলো গিয়ে টুয়াইস i প্লাস 4j। আচ্ছা, এখন আমাদের মানগুলো যদি আমাদের টুয়াইস i প্লাস 4j দেওয়া হয় তাহলে আমাদের এখন যদি বলা হয় যে সক্রিয় মান বের করতে, আমাদের একটা ভেক্টর দিলে যে আমাদের টুয়াইস i 4j দিল, দিয়ে আমাদেরকে বললো যে ভেক্টরের সক্রিয় মানটা বের করতে, তাহলে আমাদের এই ভেক্টরের সক্রিয় মানটা কত হবে আপনারা সবাই একটু জলদি করে বলে ফেলুন দেখি, যারা যারা অঙ্কের মানটা বের করতে পারছেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা অনেকেই লিখেছেন। আচ্ছা, এর আগের ভ্যালুটা আসছে, এখন এখানে আমি নতুন যে ভ্যালুটা দিলাম এই ভেক্টরের ভ্যালুটা কত হবে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সবাই পারছেন যে আমাদের শয়তানে খাম্বা লিখেছেন √20, নীলাশে লিখেছেন হলো গিয়ে 2√5, শয়তানে খাম্বা লিখেছেন √20, এসকে শয়তানে লিখেছেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমরা দুই ভাবে করে ভ্যালু লিখতে পারি যে হ্যাঁ আপনাদের সবার আছে সঠিক যে আমাদের এখানে 2 স্কয়ার মানে 4 আর আমাদের 4 স্কয়ার মানে 16, তাহলে আমরা ভ্যালুটা পাই হলো গিয়ে √20। হ্যাঁ, এই যে আপনারা দেখেন আমি আসলে এই জিনিসটা দেখাতে যাচ্ছিলাম, আপনারা নিজেরা আসলে বিষয়টা বলে দিয়েছেন যে আমাদের √20 এটাকে কিন্তু আমরা দুই ভাবে করে লিখতে পারি। এই যে যেমন এখানে আমরা এই √20 কে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি যে আমাদের √4 * 5, যে আমাদের √20 যে 20 আছে √20 এর মধ্যে লিখতে পারি √4 * 5। ওকে, এখন দেখেন এই যে আমাদের যে 4 আছে এই 4 কে যদি আমরা রুট করি, এই 4 কে আমরা রুট করলে কত পাই? এই 4 কে আমরা রুট করলে পাই হলো গিয়ে 2, এবং এর সাথে কিন্তু আমরা আমাদের একটা √5 থেকে যায়, তাহলে এই ভ্যালুটাকে কিন্তু আমরা একই ভাবে করে 2√5 বলে দিতে পারি। যে আমাদের এখানে অপশনের ভ্যালু গুলো কি আমাদের √20 দেওয়া থাকতে পারে, আবার আমাদের অপশনের ভ্যালু গুলো কি আমাদের 2√5 দেওয়া থাকতে পারে। এখন আসলে আমাদের অপশনে যেটা দেওয়া থাকুক না কেন দুই ক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যালুগুলো আমাদের সঠিক হবে। ঠিক আছে, আমাদের অপশনে কিন্তু ভ্যালুগুলো আমাদের দুই ভাবে করে দেওয়া থাকতে পারে। ওকে, আচ্ছা, তো আমরা ওইকে একেবারে সহজ একটা টপিক দেখলাম। এখন আমরা একটু কঠিন টপিকে যাই, যে আমাদের এই ধরনের কোশ্চেন আসতে পারে। আমাদের কি কোশ্চেন আসতে পারে? আমাদেরকে বলতে পারে যে একটা ভেক্টর দিয়ে দিন, একটা ভেক্টর দিয়ে আমাদের বলতে পারে কি, আমাদেরকে বলতে পারে যে x অথবা y অথবা z অক্ষের সাথে উৎপন্ন কোণটা আমাদের বের করতে বলতে পারে। যে আমাদের যে কোনো একটা অক্ষের সাথে উৎপন্ন কোণটা কত, এই উৎপন্ন কোণের মানটা আমাদের বের করতে বলতে পারে। যে আমরা এখন কি করছি, আমরা বলে গিয়ে x অক্ষ অথবা y অক্ষ অথবা z অক্ষের সাথে উৎপন্ন কোণটা কত হবে সেই কোণের মানটা হলো কি আমরা বের করব। ওকে, তো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা সরাসরি লিখতে পারি হলো কি এইভাবে করে যে আমাদের থিটা ইজ ইকুয়ালস টু হবে কি আমাদের cos ইনভার্স হবে, এবং এই যে উপরে আমাদের হবে কি i অথবা j অথবা k সহ, যে আমাদের উপরে কি হবে i অথবা j অথবা k সহ, এবং নিচে আমাদের কি হবে, নিচে আমাদের বসবে হলো ভেক্টরটার মান বসবে। ঠিক আছে, যে আমরা এখানে যে কোনো একটা অক্ষের সাথে উৎপন্ন কোণটা যদি আমাদের বের করতে বলে, কোণটা আমরা কিভাবে করে বের করতে পারি, যে আমাদের cos ইনভার্স অফ i অথবা j অথবা k সব টুকরা বসাবো, আর নিচে আমরা হলো গিয়ে ভেক্টরটার মান বসিয়ে দেব। ওকে, আচ্ছা, এখন ধরে আমাদের এখানে এই x অক্ষের সাথে উৎপন্ন কোণটা বের করতে হবে। তাহলে আমরা যদি x অক্ষের সাথে উৎপন্ন কোণটা বের করতে বলে, তাহলে আমি কিন্তু উপরে শুধুমাত্র i এর সংখ্যা বসাবো। যে আমাদের x অক্ষের সাথে উৎপন্ন কোণটা বের করতে বলে আমি শুধুমাত্র উপরে i এর সংখ্যা বসাবো, y অক্ষের সাথে উৎপন্ন কোণটা বের করতে বলে উপরে আমি শুধুমাত্র j এর সংখ্যা বসাবো, এবং z অক্ষের সাথে উৎপন্ন কোণটা বের করতে বলে আমি উপরে শুধুমাত্র k এর সংখ্যা বসাবো। আর নিচে যে আমাদের ভেক্টরের মানটা বসবে, এই ভেক্টরের মানটা কিন্তু সবসময় আমাদের একই ভাবে করে বসবে। ঠিক আছে, ওকে, তাহলে আমি প্রথমে কি বলছি, যে প্রথমে আমি হলো কি x অক্ষের সাথে উৎপন্ন কোণটা বের করব। ওকে, তাহলে আমি যদি x
কিন্তু হচ্ছে কি আমাদের 2। ওকে, তাহলে আমরা এখানে বসাই যে আমাদের cos ইনভার্স, এখন উপরে আমাদের আয় সহগ হচ্ছে কি 2, এবং এই যে আমাদের এই ভেক্টরটার মান, এই ভেক্টরটার মান আমরা একটু আগে দেখে আসলাম কি এই ভেক্টরটার মান হচ্ছে কি আমাদের 2√5। ওকে, তাহলে দেখেন এই যে আমাদের 2 কাটাকাটি হয়ে যাচ্ছে, therefore কি আমরা এটা থেকে এই ভেক্টরের সাথে উৎপন্ন কোণের মান আমরা পেয়ে যাচ্ছি লেগে cos ইনভার্স অফ 1/√5। আচ্ছা, ওকে, তাহলে এই যে z অক্ষের সাথে উৎপন্ন কোণটা বের করতে, আমাদেরকে যদি বলা হয় যে z অক্ষের সাথে উৎপন্ন কোণটা বের করতে, তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা হ্যাঁ, আপনারা মনে হয় কেউ কেউ বলতেছেন যে আপনি এই টপিকগুলো পারেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই টপিকটা এখানে শেষ করে আমরা এরপরে আরো কঠিন টপিকে চলে যাব। ঠিক আছে, যে টপিকগুলো আমাদের আরো কঠিন হয় আমরা সেই ধরনের টপিকে চলে যাব। আচ্ছা, তাহলে আপনারা জলদি করে একটু বলে ফেলে দেখি যে আমাদের যদি z অক্ষের সাথে উৎপন্ন কোণটা বের করতে বলে, z অক্ষের সাথে উৎপন্ন কোণটা বের করতে বলে, সেক্ষেত্রে আমাদের কোণের মানটা কত হবে সেটা একটু আপনারা জলদি করে বলে ফেলে দেখি। আপনাদের যে রেসপন্স আসবে, আপনাদের রেসপন্সের উপরে আমি বুঝতে পারবো যে আপনারা এই জিনিসগুলো কি সহজভাবে বুঝতে পারছেন নাকি আমাকে এর থেকে কঠিন টপিক আর যাবে কিনা। তো আপনারা সবাই একটু জলদি করে কাজটা করেন, সবাই জলদি করে কি করেন, সবাই আমাকে জলদি করে বলে ফেলেন যে আমাকে যদি এখন z অক্ষের সাথে উৎপন্ন কোণটা বের করতে বলে, এই z অক্ষের সাথে উৎপন্ন কোণটা বের করতে বললে তখন আমাদের আনসারটা কি হবে। আচ্ছা, আমি আপনাদের জন্য একটু সহজ করে দেই যে আমার z অক্ষের সাথে উৎপন্ন কোণটা বের করতে বলে কিন্তু আমি উপরে k এর সংখ্যা বসাবো। তো আপনারা সবাই একটু জলদি করে বলে ফেলেন দেখি আমাদের আনসারটা কত আসবে। একজন লিখেছে 90, একজন লিখেছে 0 ডিগ্রি, একজন লিখেছে 0 ডিগ্রি। আচ্ছা, নজরুল ইসলাম, আমি আপনার জন্য আসলে ওয়েট করছিলাম, আমি ভেবেছিলাম যে আপনি সবার আগে আনসারটা দিয়ে দিবেন। নজরুল ইসলাম আপনি কোথায়? আচ্ছা আচ্ছা, আমরা অনেকের কাছে আনসার পেয়ে গেছি যে আসলে আমাদের এখানে আনসার আমরা কেউ কেউ বলছে যে 0 ডিগ্রি এবং আমরা আনসার কেউ কেউ বলছে 9 ডিগ্রি। আচ্ছা হ্যাঁ, এই যে আসলে এই যে জায়গাগুলোতে কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই, এই যে জায়গাগুলোতে আমরা কনফিউজ হয়ে যাই, আসলে সত্যিকার অর্থে আমরা হয়তো আসলে নিজেরাও বুঝি না যে আসলে কোন কোন জায়গাগুলোতে আটকে যায়। ঠিক আছে, বাট আমি কিন্তু আসলে বুঝতে পারি যে আসলে স্টুডেন্টরা কোন জায়গাতে আটকে যায়, কোন জায়গা থেকে তারা কনফিউজ হয়। যে কারণে এই যে আসলে কমেন্টগুলো দেখে বোঝা যাচ্ছে যে আপনারা আসলে আনসার দিতে গিয়ে আপনারা কনফিউজ হয়ে যাচ্ছেন। কেউ কেউ বলতেছে 0 ডিগ্রি, কেউ কেউ বলতেছে 90 ডিগ্রি। ওকে, দেখেন আমি এটা ক্লিয়ার করে দেই। এই যে দেখেন আমাদের k এর সহগ বের করতে বলেছে, k এর সহগ বের করতে বলেছে। এই যে দেখেন তো আমার উপরে কি এখানে ভেক্টরে কোনো k আছে? ভেক্টরে দেখেন, ভেক্টরে কিন্তু আমাদের এখানে কোনো k নাই, ভেক্টরে আমাদের এখানে আছে কি 2i + 4j। তাহলে আমাদের ভেক্টরে এর সাথে একটা কেও থাকতে পারতো, বাট আমাদের কেটা নাই। কেটা নাই কেন? কেননা দেখেন এই যে আমাদের এখানে কে এর সহগটা কিন্তু 0, যে আমাদের কে এর সহগটা 0, এখন কে এর সহগ যদি 0 হয় তাহলে এটা কিন্তু আমাদের 0 হয়ে যাবে। তাহলে আমাদের 0 হয়ে যাবে দেখে আমার এখানে কেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার না লিখলেও চলে। ওকে, তাহলে এই যে আমার উপরে আমি কে এর সহগটা বসাবো, তাহলে আমি কি পাচ্ছি দেখেন এই যে আমার উপরে কে এর সহগটা কিন্তু হচ্ছে কি 0, কে এর সহগটা 0। এবং এই ক্ষেত্রে দেখেন মজার বিষয়, এই কোশ্চেনটা যদিও কনফিউশনাল, তবে এই কোশ্চেন কিন্তু আপনি আরো সহজেই আনসার বের করতে পারবেন। এই যে দেখেন আমার এখানে নিচে মান আছে, আমার এখানে নিচে মান আছে, আপনি দেখেন আমি কিন্তু উপরে পেয়েছি 0, আমি উপরে পেয়েছি কত 0। তাহলে দেখেন আমার নিচে মান যাই হোক না কেন উপরে যেহেতু 0 আছে, তাহলে আমার ওভারঅল ভ্যালু কিন্তু আমাদের বলে গিয়ে 0 চলে আসবে। ঠিক আছে, আমার উপরে যাই হোক আমার নিচে যাই হোক না কেন তাহলে ওভারঅল ভ্যালু কিন্তু আমাদের 0 চলে আসবে। তাহলে এই যে আমার নিচে যে মান আছে এই মানটা আমাদের 2√5, এটা কিন্তু আমি আসলে বের করলেও চলে না করলেও চলে, কারণ উপরে যেহেতু আমার 0 আছে তাহলে ওভারঅল ভ্যালু কিন্তু হয়ে যাবে বলে আমাদের 0। তাহলে এই যে আমরা পেলাম বলে গিয়ে cos ইনভার্স অফ 0, নাকি আমরা cos ইনভার্স অফ 0 পেলাম। এই যে আমাদের cos ইনভার্স অফ 0 পেলাম, আমরা কি জানি যে আমাদের cos অফ 0 এর ভ্যালু কিন্তু হচ্ছে কি আমাদের 1, এবং আমাদের cos অফ 90 এর ভ্যালু কিন্তু হচ্ছে কি আমাদের 0। যে আমাদের cos অফ 90 এর ভ্যালু 0, তাহলে cos অফ 90 এর ভ্যালু যদি আমরা 0, তাহলে আমি কি বলতে পারি দেখেন যে আমাদের 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের cos ইনভার্স অফ 0। তাহলে এই যে আমাদের যে cos ইনভার্স অফ 0 আছে এর মানটা কিন্তু আসলে হবে কি আমাদের
90 ডিগ্রি হবে। ঠিক আছে, আমাদের আনসার 90 ডিগ্রি হবে। এবং এই যে আসলে আমি টোটাল অঙ্কটা লিখলাম, এই অঙ্কের জন্য কিন্তু আসলে আমি কোশ্চেন দেখে সরাসরি বলে দিতে পারতাম যে আমাদের আনসারটা হবে গিয়ে 90 ডিগ্রি। কেন দেখেন, এই যে উপরে যে আমি কে এর সবটা বসাবো, আমার কিন্তু এখানে অ্যাকচুয়ালি কোনো কেই ছিল না। তার মানে কি আমার কে এর সবটা অবশ্যই আমার 0। তার মানে আমি যাই করতে গেল আমি কিন্তু cos ইনভার্স অফ 0 পাবো, এবং আমরা কিন্তু সরাসরি বলে দিতে পারতাম 90 ডিগ্রি। ঠিক আছে, ওকে। যাই হোক, আপনারা অনেকেই বলে গিয়ে বসিয়েছেন, অনেকে ভ্যালু ঠিক করেছেন। আচ্ছা হ্যাঁ, আপনারা অনেকে ভ্যালু ঠিক করেছেন যে এই যে আমার লাগে নীলেশ চক্রবর্তী আপনার আনসার দিয়েছেন, আপনি বলে 90 ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে, আপনারা ঠিক আছে। তারপর শয়তানের খাম্বা আছে, শয়তানের খাম্বা আপনি ঠিক করেছেন। আচ্ছা হ্যাঁ, আমাকে হ্যাঁ আলামিন পাই আনসার করেছেন 90 ডিগ্রি। হ্যাঁ আলামিন পাই আপনার আনসার ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, অনেকে হাই দিয়েছেন, অনেকে বলে গিয়ে ক্ল্যাপ করছেন। ওকে, খুব ভালো। আপনারা কমেন্ট করতে থাকেন, আপনারা বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন। বেশি বেশি করে কমেন্ট করতে থাকলে আমরা আসলে বুঝতে পারবো যে আপনারা কি রকম ভাবে বুঝছেন। আপনারা যেভাবে করে বুঝতে পারবেন সেভাবে করে আমাদেরকে বলেন, আমরা আপনাদেরকে সেভাবে করে পড়ার চেষ্টা করব, যেভাবে করে বললে আপনাদের বলে বুঝতে পারবেন। এবং আপনারা অবশ্যই কিন্তু একটা কাজ করবেন যে আপনারা অবশ্যই শেয়ার করবেন, আপনারা অবশ্যই শেয়ার করবেন। এবং আরেকটা যে কাজ করেন যে আপনারা বলেন যে কে কোথা থেকে আছেন, আপনারা যদি কোনো কোচিং থেকে থাকেন তাহলে আপনারা বলে আপনাদের কোচিং সেন্টারের নাম বলতে পারেন, কিংবা আপনারা যদি কোনো কোচিং সেন্টারে নাও পড়েন, আপনারা যে যেখানে থাকেন, ঢাকা, ঢাকার বাইরে যে যেখানে থাকেন, আপনি আপনার এরিয়ার নামটা, আপনি আপনার এলাকার নামটা বলে দেন যে আপনি এখান থেকে আমাদের সাথে জয়েন করছেন। ওকে ওকে, তাহলে আমরা এই টপিকটা আমরা সরিয়ে ফেলি। এই টপিকটা সরিয়ে ফেলে এখন তাহলে আমরা একটু কঠিন টপিকে যাওয়ার চেষ্টা করি। আমরা একটু কঠিন টপিকে যাই। ধরে আমাদের বৃষ্টির অঙ্কগুলো যেরকম হয়, বৃষ্টির অঙ্কগুলো আমরা বলতে পারি এরকম যে আচ্ছা আমি প্রথমে লব্ধির ফর্মুলাটা, যে আমরা লব্ধির ফর্মুলাটা কি জানি যে আমাদের r স্কয়ার ইজ ইকুয়ালস টু আমাদের রুট ওভার অফ p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস টুয়াইস pq cos অফ আলফা। আচ্ছা আমরা এই লব্ধি r ইজ ইকুয়ালস টু জানি বলে যে রুট ওভার অফ p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস টুয়াইস pq cos অফ আলফা। এখানে p এবং q হচ্ছে কি আমার ভেক্টর, এবং আলফাটা হচ্ছে কি আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে দেখেন আমি কি বলতে পারি যে এই যে আমাদের দুইটা ভেক্টর p এবং q এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে এদের লব্ধি নির্ণয়ের জন্য আমরা এই ফর্মুলাটা জানি। ওকে, দেন আবার আপনাদেরকে যদি লব্ধির কোণ বের করতে বলে, লব্ধির কোণ বের করতে বললে দেন সেখানে লব্ধির কোণটা কি হবে, tan ইনভার্স অফ q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos অফ আলফা। এটা হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের লব্ধির কোণ নির্ণয়ের জন্য আমরা এই ফর্মুলাটা জানি। ওকে, এখন আপনারা দেখেন এই যে আমাদের এই দুইটা ভেক্টর তো আছে p এবং q। এখন আমরা এখান থেকে লব্ধির যে কোণটা পাচ্ছি সেই কোণটা আমাদের কি হবে, সেই কোণটা কিন্তু হবে আমাদের p ভেক্টরের সাথে উৎপন্ন কোণ। আমরা যে ভেক্টরের সাথে উৎপন্ন কোণটা আমরা বের করতে যাব সেই ভেক্টরটাকে আমরা সবসময় বলে আমরা নিচে p ভেক্টর জায়গাতে আমরা সবসময় বসাবো। ওকে, আচ্ছা এখন দেখেন এটাতে আমি স্পেশাল একটা কেস পাই। এটাতে আমি স্পেশাল কেস আমি এটা কি পাই, যেমন ধরেন আপনাকে বলা হলো যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা কি পাই দেখেন, এই যে তখন আমাদের লব্ধি, তখন লব্ধি r টা আমাদের কি হয়ে যায়, তখন লব্ধি r ইজ ইকুয়ালস টু হয় আমাদের আমাদের রুট ওভার অফ p স্কয়ার প্লাস q স্কয়ার, এবং লব্ধি কোণ, এই লব্ধি কোণ থিটা তখন কিন্তু হবে আমাদের tan ইনভার্স অফ q ডিভাইডেড বাই p। ওকে, তাহলে আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় অথবা দুইটা ভেক্টর পরস্পর লম্ব বরাবর ক্রিয়া করলে তখন লব্ধি এবং লব্ধি কোণ নির্ণয়ের জন্য কি আমরা এই ফর্মুলাগুলো পেয়ে যাব। ওকে, আচ্ছা বন্ধুরা এখন আপনারা দেখেন যে আমাদের বলে কি বৃষ্টির কিছু অঙ্ক আসে, আমাদের বৃষ্টির কিছু অঙ্ক আসে। বৃষ্টির অঙ্কগুলো আমাদের কি রকম আসে যে আপনাকে বলা হলো যে ওই একটা লোক হলে কি আনুভূমিক বরাবর দৌড়ে যাচ্ছে, এবং আমাদের লম্ব বরাবর হলে কি আমাদের বৃষ্টি পড়ছে। একটা লোক আনুভূমিক বরাবর দৌড়ে যাচ্ছে এবং লম্ব বরাবর হলে কি আমাদের বৃষ্টি পড়ছে। ওকে, আচ্ছা এখন এই যে বৃষ্টি কিন্তু আমাদের সব সময় আসলে খারাপ ভাবে পড়ে, এই কারণে আমাদের লোকের বেগ এবং বৃষ্টির বেগের মধ্যবর্তী কোণ কিন্তু সব সময় আমাদের 90 ডিগ্রি হয়। হ্যাঁ, আপনারা হয়তোবা অনেকে চিন্তা করছেন যে আসলে বৃষ্টিতে আমরা দেখি যে আসলে বাঁকা হয়ে এসে পড়ে। আচ্ছা হ্যাঁ, বৃষ্টি বাঁকা হয়ে আমাদের কাছে মনে হয় যে বৃষ্টিটা বাঁকা হয়ে আসছে, দেখা যায় বাতাসের কারণে অথবা আমরা গতিশীল থাকি এই কারণে আমাদের কাছে মনে হয় যে বৃষ্টিটা বাঁকা হয়ে আসছে, কিন্তু বৃষ্টি কিন্তু সবসময় খারাপ লম্বভাবে পড়ে। ঠিক আছে, কিন্তু বাতাসের কারণে কিংবা আমাদের গতির কারণে মনে হয় যে আমাদের ওই বৃষ্টিটা বাঁকা হয়ে আসছে। ওকে, তো যাই হোক এই যে আপনারা দেখেন যে আমাদের লোকের
এই লোকের বেগ এবং বৃষ্টির বেগের মধ্যবর্তী কোণ কিন্তু সবসময় আমাদের 90 ডিগ্রি হয়। এই 90 ডিগ্রি হয় দেখে বৃষ্টির অঙ্ক সলভ করার জন্য আমরা সবসময় হলো গিয়ে এই ফর্মুলাগুলোই আমরা সলভ করে অ্যাপ্লাই করে দিতে পারি। ওকে, এখন বৃষ্টির অঙ্কটা আমাদের 5 ভাবে করে আসতে পারে। বৃষ্টির অঙ্কটা আমাদের 5 ভাবে করে আসতে পারে। বৃষ্টির অঙ্কটা আমাদের 5 ভাবে কিভাবে আসতে পারে দেখেন, আমাদেরকে বলতে পারে যে ভূমির সাথে উৎপন্ন কোণ বের করতে বলতে পারে। আমাদের ভূমির সাথে উৎপন্ন কোণ বের করতে বলতে পারে, অথবা দেখেন লোকটা কিন্তু আমাদের ভূমি বরাবর দৌড়ে যাচ্ছে। লোকটা যেহেতু আমার ভূমি বরাবর দৌড়ে যাচ্ছে, তাহলে লোকের বেগটা কিন্তু আমাদের ভূমি বরাবর কাজ করছে। লোকের বেগটা আমাদের ভূমি বরাবর কাজ করছে, ওই আমাদের লোকের বেগের সাথে উৎপন্ন কোণটা তারা আমাদের বের করতে বলতে পারে। ওকে, দেন আবার তারা আমাদের কি বলতে পারে, তারা বলে যে আমাদের উল্লম্বের সাথে উৎপন্ন কোণটা বের করতে বলতে পারে। তারা আমাদের কি বলতে পারে, তারা আমাদের উল্লম্বের সাথে উৎপন্ন কোণটা বের করতে বলতে পারে, অথবা তারা আমাদের বৃষ্টির বেগের সাথে উৎপন্ন কোণটা তারা আমাদের বের করতে বলতে পারে। যে আপনারা দেখেন বৃষ্টিটা কিন্তু আমাদের লম্বভাবে পড়ে, বৃষ্টিটা আমাদের লম্বভাবে পড়ে, এই কারণে তারা কিন্তু আমাদের ওই উল্লম্ব বরাবর অথবা বৃষ্টির বেগের সাথে উৎপন্ন কোণটা তারা আমাদের বের করতে বলতে পারে। আচ্ছা, তাহলে এই যে আমাদের 4 ভাবে করে গেল, হয়তো বা ভূমির সাথে উৎপন্ন কোণ, অথবা আমাদের লোকের বেগের সাথে উৎপন্ন কোণ, অথবা উল্লম্বের সাথে উৎপন্ন কোণ, অথবা আমাদের বৃষ্টির বেগের সাথে উৎপন্ন কোণ। এই 4 ভাবে করে আমরা পেলাম। এর বাইরে আমাদের কি বলতে পারে, এর বাইরে যে কাজটা করতে পারে, তারা আমাদের আসলে কোনো কিছু নাও বলে দিতে পারে। তারা আমাদের কোনো কিছু নাও বলতে পারে, তখন সেই ক্ষেত্রে আমাদের অঙ্কের আনসারটা তখন দুইটার যে কোনো একটা মানে হবে। তবে নরমালি আমাদের কোশ্চেনে যদি কোনটার সাথে উৎপন্ন কোণ আমরা বের করতে হবে সেটা যদি আমাদের উল্লেখ করে দেওয়া না থাকে, তাহলে দেখা যায় নরমালি বৃষ্টির বেগের সাথে যে উৎপন্ন কোণটা হয়, বৃষ্টির বেগের সাথে উৎপন্ন কোণটা নরমালি আমাদের বের করতে হয়। কখন? যখন আমাদের কোশ্চেনের মধ্যে উল্লেখ করা থাকবে যে আমাদের ওই কোনো কিছু উল্লেখ করা থাকবে না, যে আমরা কার সাথে উৎপন্ন কোণ বের করব সেটা যখন আমাদের কোশ্চেনে উল্লেখ করা না থাকবে। ওকে, আচ্ছা, এখন মানে আপনাদেরকে বলা হবে এরকম যে আমাদের একটা কোশ্চেন আসছিল যে 4 মিটার পার সেকেন্ড বেগে একজন লোক দৌড়ে যাচ্ছে এবং 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টি কত মানে ভূমির সাথে কতক্ষণে ছাতা ধরতে হবে, এরকম একটা কোশ্চেন আমাদের এসেছিল। আচ্ছা, তাহলে দেখেন বন্ধুরা আমাদের লোকটা কি করছে, লোকটা হলো কি আমাদের 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাচ্ছে। লোকটা 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাচ্ছে এবং আমাদের 6 মিটার পার সেকেন্ড বেগে আমাদের বৃষ্টি পড়ছে। এখন তাহলে ভূমির সাথে কতক্ষণ ছাতা ধরতে হবে? ওকে, আমাদের কোশ্চেনটা কি, আমাদের কোশ্চেনটা হচ্ছে কি আমাদের ভূমির সাথে কত করে ছাতা ধরতে হবে। তার মানে ভূমির সাথে উৎপন্ন কোণটা কত, এই ভূমির সাথে উৎপন্ন কোণটা হলে কি আমাদের বের করতে হবে। ওকে, তাহলে বন্ধুরা দেখেন এই যে আমি কিন্তু এখানে কোণের মানটা বের করার জন্য θ = tan ইনভার্স অফ q বাই p এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিতে পারি নাকি, যে আমার ভূমির সাথে উৎপন্ন কোণ আমার কি হচ্ছে যে θ = আমাদের tan ইনভার্স অফ q ডিভাইডেড বাই p। এখন আমি একটা কথা বলেছিলাম কি, যার সাথে উৎপন্ন কোণটা বের করতে হবে তাকে কিন্তু আমরা নিচে p এর জায়গাতে বসে দেব। যার সাথে উৎপন্ন কোণটা বের করতে হবে তাকে আমি নিচে p এর জায়গাতে বসাবো। ওকে, তাহলে বন্ধুরা দেখেন আমাকে বলেছে ভূমির সাথে উৎপন্ন কোণ, আমাকে ভূমির সাথে উৎপন্ন কোণ বলেছে, তাহলে আমি এখানে লোকের বেগটা নিচে বসাবো নাকি বৃষ্টির বেগটাকে নিচে বসাবো সেটা একটু আপনারা বলে দেখি, যে আমরা কি নিচে 4 বসাবো নাকি আমরা উপরে 6 বসাবো। সবাই একটু জলদি করে বলে ফেলছে কি, যে আমার এই জায়গাতে ফর্মুলা আছে, এই ফর্মুলাতে নিচে p এর জায়গায় আমাদের কি 4 হবে নাকি 6 হবে। সবাই জলদি করে কমেন্টে জানিয়ে দেন দেখি। আপনারা সবাই রেসপন্স করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা পড়া ঠিকভাবে বুঝতে পারছেন নাকি পারছেন না। আচ্ছা হ্যাঁ, শয়তানি খাম্বা লিখেছেন 4, কবির লিখেছেন 6, নুসরাত জাহান বাদল লিখেছেন 4, নীলাফ লিখেছেন 4, ইমন লিখেছেন 4, শাকিল লিখেছেন 4। আচ্ছা, কেউ কেউ লিখে সরাসরি আনসারই দিয়ে দিয়েছেন। আচ্ছা, অনেক ভালো। এস কে সরকার উনি সরাসরি আনসারই বলে দিয়েছেন। মাসুদ মহিউদ্দিন মৃত্যু বলেছেন 4 ডিভাইডেড বাই 6। আচ্ছা, এই যে আমরা কি করব, আমরা যেহেতু ভূমির সাথে উৎপন্ন কোণ বের করব, দেখেন ভূমির বরাবর কিন্তু আমাদের লোকটা যাচ্ছে, ভূমি বরাবর আমাদের লোকটা যাচ্ছে। এখন যেহেতু আমাদের ভূমির সাথে উৎপন্ন কোণ বের করতে বলেছে, তাহলে কি আমরা লোকের বেগটাকে কিন্তু নিচে বসিয়ে দেব। আমরা কি করব, আমরা লোকের বেগটাকে নিচে বসিয়ে দেব। তাহলে আমরা দেখেন লোকের বেগ কিন্তু আমার ছিল হলো 4, লোকের বেগ আমার 4, তাহলে অবশ্যই কিন্তু 4 কে আমি নিচে বসাবো। যে আমাদের ভূমির সাথে উৎপন্ন কোণ বের করতে বলো অথবা লোকের বেগের সাথে উৎপন্ন বের করতে বলো, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে সবসময় আমি হলো
দেন আমাদের অপশন বি তে ছিল হলো 56.3 ডিগ্রি, দেন আমাদের অপশন সি তে ছিল হলো আমাদের 23.7 ডিগ্রি এবং অপশন ডি তে ছিল হলো আমাদের 33.2 ডিগ্রি। আচ্ছা, যে আমাদের অপশনগুলো কি রকম ছিল, এই যে আমাদের অপশনে ভ্যালুগুলো হলো গিয়ে এরকম দেওয়া ছিল। আচ্ছা, এখন এই যে আমরা আসলে জানি বলে শুধুমাত্র আদর্শ কোণের মান, আমরা জানি কি, আমরা জানি শুধুমাত্র আদর্শ কোণের মান, কিন্তু এইখানে আমি যে ভ্যালুটা পেয়েছি 6/4, এই 6/4 কিন্তু আমার আদর্শ কোণের মধ্যে পড়ে না, এই কারণে এই tan ইনভার্স অফ 6/4 এর ভ্যালুটা কিন্তু আমরা জানি না। তারপরেও এই অঙ্কটা আমরা ক্যালকুলাস ছাড়া সলভ করতে পারবো। এই অঙ্কটা আমরা কিভাবে ক্যালকুলাস ছাড়া সলভ করব, আসেন সেটা আমরা একটু এখন দেখে নিই। আমরা কিছু বেসিক বিষয় দেখব, কিছু একেবারে সাধারণ বিষয়, যেমন একেবারে সাধারণ বিষয় মানে কি রকম, যে আমাদের tan 45 ডিগ্রি, যে আমাদের tan 45 ডিগ্রি, এই tan 45 এর ভ্যালু আমরা কত জানি, আপনারা সবাই একটু জলদি করে বলেন তো tan 45 এর ভ্যালু কত হবে, সবাই একটু জলদি করে বলেন দেখি tan 45 এর ভ্যালু আমাদের কত হবে, tan 45, সবাই জলদি করে কমেন্ট করেন tan 45 এর ভ্যালু আমাদের কত হবে, সবাই জলদি করে কমেন্ট করে ফেলেন যে আমাদের tan 45 এর ভ্যালু আমাদের কত হবে। আচ্ছা, অনেকে অপশনে আনসারই দিয়ে দিয়েছেন। আচ্ছা, tan 45 এর ভ্যালু কত হবে সেটা একটু আপনারা সবাই জলদি করে বলেন দেখি, tan 45, আচ্ছা tan 45, আচ্ছা tan 45, আচ্ছা tan 45 এর ভ্যালু আমরা সবাই লেখা শুরু করে দিয়েছি। ওকে, tan 45 এর ভ্যালু আমরা বলতে পারি। এখন তাহলে আমরা সবাই একটু বলেন দেখি tan 60 এর ভ্যালু কত হবে, সবাই একটু জলদি করে tan 60 এর ভ্যালুটা বলে ফেলেন দেখি, যে আপনারা tan 45 এর ভ্যালুটা বলা হলো, সবাই একটু tan 60 এর ভ্যালুটা বলে ফেলেন। আচ্ছা হ্যাঁ, এখানে tan 45 এর ভ্যালু, এখানে আপনারা এস কে সরকার বলেছেন 1, জাহিদুল আজিজ জাকি বলেছেন 1, লরেন্স তৌহিদ বলেছেন 1, শয়তানে খাবা বলেছেন 1, আবু সাইদ নাইম বলেছেন 1, নাইম জাহান বলেছেন 1। ওকে, এখন আমাদের tan 60 ভ্যালুটা জলদি করে বলেন। হ্যাঁ tan 60, হ্যাঁ tan 60 ভ্যালু আমরা বলে ফেলছি, যে আমাদের শয়তানে খাবা বলেছেন, আমাদের tan 60 ভ্যালু হচ্ছে √3, নীলাশা বলেছেন √3, ইমন বলেছেন √3, মাসুদ বলেছেন √3, এস কে সরকার বলেছেন √3। ওকে হ্যাঁ, আপনারা সবাই পারছেন। এখন তাহলে আপনারা বলেন দেখি জলদি করে tan 30 ভ্যালুটা আমাদের কত হবে, tan 30 এর ভ্যালুটা কত হবে, সবাই একটু জলদি করে বলেন যে আমাদের tan 30 ভ্যালু কত হবে, সবাই একটু জলদি করে বলেন দেখি। আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা আমরা সবাই ভ্যালুগুলো পারি। ওকে, এখন তাহলে এই যে আপনারা দেখেন আমরা এখানে এই ভ্যালুগুলো পেলাম, এই ভ্যালুগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন। দেখেন tan 45, tan 45 এর জন্য আমরা ভ্যালু পাই হলো 1, tan 45 এর জন্য আমাদের ভ্যালু হচ্ছে 1, tan 60 এর জন্য কিন্তু আমাদের ভ্যালুটা হচ্ছে √3। তাহলে আপনারা ক্যালকুলেট দেখেন tan 60 এর জন্য আমরা যে ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুটা কিন্তু আমাদের হচ্ছে 1 থেকে বড়। তার মানে আমাদের কোণের মানটা যদি 45 ডিগ্রি থেকে বড় হয়, কোণের মান 45 ডিগ্রি হলে আমরা সেখানে ভ্যালুটা পাই হলো 1, আর কোণের মান যদি 45 ডিগ্রি থেকে বড় হয় তাহলে সেই ভ্যালুটা কিন্তু আমাদের হবে 1 থেকেও বড়। আবার দেখেন এই যে tan 30, tan 30 এর ভ্যালু পাচ্ছি চলে গেল 1/√3। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের 1/√3 ভ্যালু কিন্তু আমাদের 1 থেকে ছোট। তার মানে আমাদের ভ্যালুটা যদি আমাদের 1 থেকে ছোট হয় তাহলে আমাদের কোণের মানটা অবশ্যই আমাদের 45 ডিগ্রি থেকে আমাদের ছোট হবে। ওকে, তাহলে আমাদের 45 ডিগ্রির জন্য আমাদের ভ্যালু হচ্ছে 1, 45 ডিগ্রি থেকে যদি কোণের মানটা বড় হয় তাহলে সেই ভ্যালুটা হলো আমাদের 1 থেকে বড় হয়ে যাবে, এবং আমাদের কোণের মানটা যদি 45 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে সেই ভ্যালুটা হলো আমাদের 1 থেকে ছোট হয়ে যাবে। ওকে, এখন বন্ধুরা আপনাদের কাজ হচ্ছে কি, আপনারা এখন ক্যালকুলেটর ছাড়া, আমি কিন্তু বলেছি কি ক্যালকুলেটর ছাড়া, আপনারা এখন তাহলে ক্যালকুলেটর ছাড়া বলে দেখি যে আমাদের এখানে অপশনগুলো আসলে 33.7, 56.7, 23.7, 33.7। এখন আপনারা নিজেরাই একটু চিন্তা করে বলে দেখি, এই যে আমি এখানে tan ইনভার্স অফ 6/4 পাচ্ছি, এই যে আমাদের 6/4, এই 6/4 ভ্যালুটা কিন্তু আমাদের হচ্ছে 1 থেকে বড়, এই 6/4 ভ্যালুটা কিন্তু আমাদের 1 থেকে বড়, যে এখানে আমাদের ভ্যালুটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি আসলে আমাদের 1.5 নাকি, যে 6/4 বলে কিন্তু আমরা ভ্যালুটা পাই হলো 1.5। এখন তাহলে এই ভ্যালুটা যদি আমি পাই তাহলে আমাদের কোণের মান অপশনের কোনটা হবে, আমরা সবাই একটু জলদি করে বলে ফেলো দেখি, সবাই একটু জলদি করে বলে ফেলেন। আচ্ছা, এর আগে অবশ্য এই ভ্যালুটা অনেকে বলেছেন, নুসরাত জাহান বাদল বলেছেন 1/√3, শয়তানি খামা বলেছেন 1/√3, নীলাশা বলেছেন 1/√3, জাকি বলেছেন 1/√3, আবু সাইদ শাওন বলেছেন 1/√3। ওকে, ইমন সেনা বলেছেন 1/√3। ওকে, আচ্ছা হ্যাঁ, দেন আচ্ছা অপশনের আনসারটা আমরা সবাই বলে দিয়েছি, অপশন নাম্বার বি। শাওন বলেছেন বি, বাদল বলেছেন বি, নাবিয়া বলেছেন বি, শয়তানি খামা বলেছেন বি, মাসুদ বলেছেন বি, এস কে সরকার বলেছেন বি, নীলাশা বলেছেন বি, রুয়াই। আচ্ছা ওকে হ্যাঁ ঠিক আছে। ওকে, আমরা সবাই এখন বুঝতে পারছি। হ্যাঁ, দেখেছেন
এই যে আমাদের এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা আমরা কিন্তু আসলে কখনোই ক্যালকুলেটর ছাড়া সলভ করে আসি না। এখন সেই ভ্যালুগুলো কিন্তু আমরা কিভাবে করে ক্যালকুলেটর ছাড়া আসলে বের করে ফেলা যায় সেই আনসারটি কিন্তু আমরা বের করে ফেলতে পারছি। কেন দেখেন, এই যে আমাদের এখানে ভ্যালুটা কিন্তু আমাদের 1 থেকে বড়, তারপরে আমাদের কোণের মানটা অবশ্যই 45 ডিগ্রি থেকে বড় হবে। এখন দেখেন আমার অপশনে যতগুলো ভ্যালু আছে একমাত্র অপশন নাম্বার বি এর ভ্যালুটাই কিন্তু আমাদের 45 ডিগ্রি থেকে বড়। তো আমি সরাসরি বলে দিতে পারি যে আমাদের আনসার হচ্ছে অপশন নাম্বার বি। এই যে বন্ধু আপনারা অনেক কিছু শিখতে পারতেছেন নাকি, যে আমরা আসলে কোণের মানগুলো কিভাবে করে ক্যালকুলেটর ছাড়া বের করে ফেলা যায় সেই জিনিসটা আমরা শিখতে পারতেছি। তো আপনারা এখন জলদি করে আপনাদের এই ভিডিওগুলো শেয়ার করে দেন, ভিডিওগুলো শেয়ার করে দিয়ে আপনারা আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেন যে আপনারা অনেক কিছু শিখতে পারতেছেন, এবং আপনাদের বন্ধুরা যাতে এগুলো মিস না করে যায় তাদেরকেও জলদি করে আমাদের ভিডিওতে অ্যাড করতে বলেন, এবং আমাদের ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করেন। এবং যারা পড়া বুঝতে পারতেছেন তারা সবাই বলেন ইয়েস, হ্যাঁ আমরা পড়া বুঝতে পারতেছি, সবাই ইয়েস বলেন। যারা যারা পড়াশোনা বুঝতে পারছেন তারা সবাই ইয়েস বলেন। মোবাইল অফ হয়ে যাবে, চার্জ করে গেছে। আচ্ছা ওকে, তাহলে আমরা থেকে বৃষ্টির অঙ্কগুলো দেখলাম। এখন বৃষ্টির অঙ্কগুলোর পরে এখন আমরা দেখব যে নদীর অঙ্ক, নদী এবং নৌকার অঙ্ক। এই নদী এবং নৌকার অঙ্কগুলোও আমাদের বলে গিয়ে কিছু কনফিউশন আছে, আমাদের কিছু কনফিউশন আছে। কনফিউশনগুলো কি রকম, এই যে ধরে আমাকে বলা হলো যে একটা নৌকা সোজা বরাবর যাত্রা করলো, নৌকাটা কি করেছে, নৌকাটা সোজা বরাবর যাত্রা করেছে। তাহলে দেখেন একটা নৌকা যদি সোজা বরাবর যাত্রা করে, এই যে নৌকাটা সোজা বরাবর যাত্রা করলো, এখন স্রোত তো আছে নদীতে, নদীতে যদি স্রোত থাকে তাহলে আমার নৌকা কিন্তু কখনোই সোজা বরাবর পার হতে পারবে না। কেন, যখন স্রোত থাকবে, স্রোতের ধাক্কায় কি হবে, স্রোতের ধাক্কায় নৌকাটা কিন্তু আমাদের বাঁকা হয়ে যাবে, তখন বাঁকা হয়ে নৌকাটা কিন্তু তখন কোনাকুনি বরাবর নদী পার করবে। তাহলে এই যে একটা নৌকা সোজা বরাবর সে যদি যাত্রা করে, যাত্রা করলে সে কিন্তু কখনোই সোজা বরাবর নদী পার হতে পারবে না, কেন নদীর স্রোতের ধাক্কা সে হলে বাঁকিয়ে যাবে, এবং বাঁকিয়ে গিয়ে তখন সে হলে কোনাকুনি বরাবর নদী পার করবে। ওকে, দেখেন এই যে সে যদি সোজা বরাবর যাত্রা করে, এই সোজা বরাবর যাত্রা করলে কিন্তু আমাদের এইটা আমাদের নৌকা, আমাদের নৌকার বেগ এবং আমাদের স্রোতের বেগ, এই নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ হয় কিন্তু আমাদের হলো গিয়ে 90 ডিগ্রি। তাহলে আমাদের নৌকা যদি সোজা বরাবর যাত্রা করে তাহলে আমাদের নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ আমাদের 90 ডিগ্রি, তাহলে আমাদের আলফার মানটা হচ্ছে আমাদের 90। তো আমরা কিন্তু এটাই দেখাচ্ছিলাম যে আলফার মানটা বের হবে, আলফার মানে যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে আমরা ওই লব্ধি এবং লব্ধি কোণ নির্ণয়ের জন্য আমরা বলে গিয়ে ওই যে ছাত্রের জন্য যে ধরনের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারি, এই নদীর এবং নৌকার অঙ্কের ক্ষেত্রে কি আমি সেম একই ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারবো। ঠিক আছে, এখন এই অঙ্কটাই আবার আরেকভাবে করে দেয়, আরেকভাবে কিভাবে করে দেয়, ধরে আপনি সোজা বরাবর অপর পারে পৌঁছাবেন, আপনি সোজা বরাবর অপর পারে পৌঁছাবেন, আপনাকে অপর পারে পৌঁছাতে হবে, যে আপনি যেখানে থাকেন না কেন আপনাকে সরাসরি অপর পারে পৌঁছাতে হবে। ওকে, তাহলে আপনারা বলে দেখি আমি যদি সোজা বরাবর অপর পারে পৌঁছাতে চাই তাহলে আমি কিন্তু কখনোই সোজা বরাবর যাত্রা করলে হবে না, কেননা যে স্রোত থাকে ওই স্রোতের ধাক্কায় কিন্তু আমি বলে গিয়ে বাঁকিয়ে যাব। এই কারণে আমাকে সোজা বরাবর অপর পারে পৌঁছাতে হলে কি করতে হবে, আমাকে কিন্তু অবশ্যই কোনাকুনি বরাবর যাত্রা করতে হবে, আমাকে অবশ্যই কোনাকুনি বরাবর যাত্রা করতে হবে। তাহলে এখন নৌকাটা যদি কোনাকুনি বরাবর যাত্রা করে তাহলে তখন আমাদের যে স্রোত আছে এই স্রোতের ধাক্কায় তখন আবার সে হলে সোজা বরাবর যাত্রা করবে। তাহলে বন্ধুরা এটা আপনারা দেখেন, এই এটা হচ্ছে আমাদের নৌকার বেগ এবং এই এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ। তাহলে নৌকাটাকে সোজা বরাবর অপর পারে পৌঁছানোর জন্য আমাদের কোনাকুনি বরাবর যাত্রা করলে তখন স্রোতের ধাক্কায় সে আবার সোজা বরাবর নদী পার হবে। তাহলে এই যে এই বেগটা আমাদের কি, এই বেগটা কিন্তু হচ্ছে আমাদের নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি বেগ। এই বেগটা আমাদের কি, এই বেগটা কিন্তু হচ্ছে আমাদের নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি বেগ। তাহলে বন্ধুরা এইটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের এখানে লব্ধির স্রোতের সাথে উৎপন্ন কোণ। আচ্ছা, এখন আপনারা এখানে যদি আমরা সবাই বলে ফেলা দেখি যে লব্ধির তাহলে আমাদের স্রোতের সাথে উৎপন্ন কোণটা কত হবে, যে আমাদের একটা নৌকা যদি সোজা বরাবর অপর পারে পৌঁছাতে চায় তাহলে আমাদের লব্ধির স্রোতের সাথে উৎপন্ন কোণটা কত হয়, সবাই যদি বলে ফেলা দেখি। হ্যাঁ, সবাই যদি বলে যে আমাদের লব্ধির উৎপন্ন কোণটা আমাদের কত হবে, যদি সবাই বলে যে আমাদের সোজা বরাবর যাত্রা করলে তো
আলফার মান 90 ডিগ্রি আর আমাদের সোজা বরাবর যদি অপর পারে পৌঁছায় তাহলে আমাদের কি হবে, যে আমাদের লব্ধির উৎপন্ন কোণটা আমাদের কত হবে। অনেকে লিখছে 90, অনেকে লিখছে 40। আচ্ছা 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 90 45, আচ্ছা হ্যাঁ আচ্ছা একদম লেট করে জয়েন করতে সমস্যা নেই, লেট করে জয়েন করলেও আমাদের সাথেই থাকে। ওকে, এখন থেকে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। ওকে হ্যাঁ আচ্ছা, এই যে আমাদের সোজা বরাবর অপর পারে পৌঁছলে আমাদের লব্ধি কোণটা কিন্তু হবে কি আমরা দেখে নিই, যে আমাদের সোজা বরাবর যদি অপর পারে পৌঁছায় তখন কি হবে, আমাদের লব্ধি কোণটা আমরা দেখে নিই। তারপরে আপনারা খেয়াল করে দেখেন এই সামান্য কথার কারণে কিন্তু আমাদের কোশ্চেন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, যে আমাদের সামান্য কথার কারণে কি আমাদের কোশ্চেন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। যে আমাদের যদি কোশ্চেনে উল্লেখ করা থাকে যে আমাদের সোজা বরাবর যাত্রা করেছে, সোজা বরাবর যাত্রা করলে তখন আমাদের আলফা মানটা হয় বলে আমরা দেখি, আর আমাদের যদি সোজা বরাবর যদি আমরা অপর পারে গিয়ে পৌঁছায় তাহলে কিন্তু আমাদের থিটার মানটা হয় বলে আমরা দেখি। ওকে, তাহলে এটার জন্য তো আমাদের ফর্মুলাটা কি হবে সেটা আমি একটু দেখিয়ে আসলাম। এখন এইটার জন্য আমাদের অঙ্কটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখি, যে আলফা মান যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা কিন্তু আমরা নরমাল ফর্মুলাতে আমরা সহজে সলভ করে ফেলতে পারি, কিন্তু থিটার মান যদি 90 হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা নরমালি কিন্তু ফর্মুলা দিয়ে অঙ্কগুলো সলভ করতে পারি না। তো এই থিটার মান 90 হলে যেহেতু আমাদের জন্য অঙ্কগুলো সলভ করতে গেলে ঝামেলা হয়ে যায়, তো আমরা যে কাজটা করব এই ক্ষেত্রে আমরা কিছু টেকনিক শিখব। আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা কিছু টেকনিক শিখে নিব, এই টেকনিকগুলো শিখে নিলে দেন আমাদের জন্য অঙ্কগুলো সলভ করা খুব সুবিধা হবে। যে আপনারা লিখে নেন যে লব্ধি, যে আমাদের এখানে কিন্তু লব্ধিটা বলে যে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে নাকি, যে আমাদের লব্ধিটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, যে আপনারা লিখে রাখেন যে লব্ধিটা আমাদের সমকোণে থাকে, যে আমাদের লব্ধি সমকোণে থাকলে, যে আমাদের লব্ধিটাকে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে অথবা লব্ধিটাকে আমাদের সমকোণে আছে। ওকে, লব্ধি আমাদের সমকোণে থাকলে তখন আমরা কি বলতে পারি, দেখেন লব্ধি সমকোণে থাকলে আমরা এই লব্ধি আর নির্ণয়ের জন্য তখন আমরা কি টেকনিক অ্যাপ্লাই করতে পারি, তখন আমরা টেকনিক অ্যাপ্লাই করতে পারি যে আমাদের লব্ধি r হবে কি আমাদের বড় ভেক্টর স্কয়ার মাইনাস অফ ছোট ভেক্টর স্কয়ার, যে আমাদের লব্ধিটা যদি সমকোণে থাকে, লব্ধিটা সমকোণে থাকলে কি আমি লব্ধি r নির্ণয় করার জন্য আমি টেকনিক অ্যাপ্লাই করতে পারি কি, যে আমাদের লব্ধি r সমান হবে কি √, বড় ভেক্টর স্কয়ার মাইনাস ছোট ভেক্টর স্কয়ার। এই বড় ভেক্টর স্কয়ার থেকে ছোট ভেক্টর স্কয়ারের মানটা বিয়োগ করে দিলে আমরা সেখান থেকে লব্ধির মানটা পেয়ে যাব। ওকে, দেন আবার আমাদের একইভাবে করে আমাদের লব্ধির দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মানটা আমাদের বের করতে বলতে পারে। এই যে আমরা যখন বলবো এখানে কিন্তু আমাদের থিটার মান 90 আর আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তার মানে স্রোত এবং নৌকা, নৌকা এবং স্রোতের মধ্যবর্তী কোণ কত সেটা কিন্তু আমরা জানি না। আমাকে এই আলফার মান কত আমাদের বের করতে বলতে পারে। এই আলফার মানটা আমরা কিভাবে করে বের করব, যে আমাদের এখানে আবার আলফার মানটা হবে কি cos ইনভার্স। cos ইনভার্স দিয়ে আমরা কি লিখব, cos ইনভার্স দিয়ে আমরা লিখব যে আমাদের মাইনাস অফ ছোট ভেক্টর ডিভাইডেড বাই বড় ভেক্টর, যে আমাদের কি হবে, আমাদের cos ইনভার্স আসবে, cos ইনভার্স আমরা কি করব, যে মাইনাস অফ উপরে আমরা বসাবো ছোট ভেক্টরটাকে আর নিচে আমরা বসাবো লাগে বড় ভেক্টরটাকে। তাহলে যে ভেক্টরের মান ছোট হবে সেটাকে আমি উপরে বসাবো আর যে ভেক্টরের মান বড় হবে সেটাকে আমি নিচে বসাবো। ওকে, এখন এখান থেকে আমি আরেকটা কথা বলতে পারি যে আমাদের বড় ভেক্টরের মান, যে আমাদের বড় ভেক্টরের মান যদি আমাদের ছোট ভেক্টরের মান দ্বিগুণ হয়, যে আমাদের বড় ভেক্টরের মানটা কি, বড় ভেক্টরের মানটা হচ্ছে আমাদের ছোট ভেক্টরের মানে দ্বিগুণ। আমাদের বড় ভেক্টরের মান যদি ছোট ভেক্টরের মানে দ্বিগুণ হয় সেক্ষেত্রে আমি সরাসরি কি বলতে পারি, সেক্ষেত্রে আমি সরাসরি বলে দিতে পারি যে আমাদের ভেক্টরদের মধ্যবর্তী কোণ হবে কি 120 ডিগ্রি। যে আমাদের একটা ভেক্টরের মান যদি আরেকটা ভেক্টরের মান দ্বিগুণ হয় সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি এখান থেকে আলফা মানটা বের না করে সেখানে আমি সরাসরি বলে দিতে পারি কি যে আমাদের ভেক্টরদের মধ্যবর্তী কোণ হবে কি 120 ডিগ্রি। ওকে, ঠিক আছে। এখন তাহলে এখান থেকে আমি কি ধরনের কোশ্চেন আসে, আমাদের কোশ্চেন আসতে পারে এরকম যে আমাকে সোজা বরাবর অপর পারে পৌঁছতে হবে, আমাকে সোজা বরাবর অপর পারে পৌঁছতে হবে। এখন সোজা বরাবর অপর পারে পৌঁছানোর জন্য আপনারা এখানে ধরেন স্রোতের বেগ, আমার এখানে স্রোতের বেগ দিয়ে দেওয়া আছে, যে আমাদের স্রোতের বেগ দিয়ে দেওয়া আছে ধরেন আপনার কাছে হলো 5 স্রোতের বেগ দিয়ে দেওয়া আছে 5 কিলোমিটার/আওয়ার, যে আমাদের স্রোতের বেগ দিয়ে দেওয়া আছে 5 কিলোমিটার/আওয়ার এবং আমাদের নৌকার বেগ কি দিয়ে দেওয়া আছে, এই নৌকার বেগ দিয়ে দেওয়া আছে আমাদের কাছে হলো 10 কিলোমিটার/আওয়ার। যে আমাদেরকে কি করতে বললো, আমাদেরকে বললো যে আমি সোজা বরাবর অপর পারে পৌঁছবো। এখন
আমাদের স্রোতের বেগ দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগ দেওয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার। এখন তাহলে সোজা বরাবর অপর পারে পৌঁছতে হলে নৌকাটাকে কত কোণ করে যাত্রা করতে হবে, কত কোণ করে যাত্রা করতে হবে সেটা আমাদেরকে বের করতে বলবো। ওকে, তাহলে স্রোতের ভ্যালু 5, নৌকার ভ্যালু 10, তাহলে আলফার মান কত হবে সেটা আমরা আমাদেরকে বের করব। ওকে, এখন তাহলে আপনারা জলদি করে দেখেন তো আমাদের এখানে অঙ্কের আসলে কি রকম হয় কিংবা আলফার মানটা কত হবে। আচ্ছা, আলফার মানটা, আচ্ছা আমি এখানে যে টেকনিকগুলো দিয়েছি এই টেকনিকগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু অঙ্কটা সলভ করার জন্য অ্যাকচুয়ালি আপনার কোনো কিছু লেখার প্রয়োজন পড়বে না। আপনি যদি এই টেকনিকগুলো জানা থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি আনসারটা বলে ফেলতে পারবেন। তো আপনি একটু চেষ্টা করে দেখেন তো যে আমরা বলতে পারি কিনা যে আমাদের এখানে আলফা মানটা কত হবে। সবাই চেষ্টা করে দেখেন যে সরাসরি আমরা আনসারটা বলে ফেলতে পারি কিনা। 120 সবাই লিখতেছে। আচ্ছা, অনেকে আনসার বলে দিয়েছেন 120 ডিগ্রি, জামাল মাসুদ বলেছেন 120 ডিগ্রি, ইন্দাস বলেছেন 120 ডিগ্রি, শয়তানের কাম 120 ডিগ্রি, যে বাদল বলেছেন 120 ডিগ্রি, ইমন বলেছেন 120 ডিগ্রি। আচ্ছা ওকে, হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই সরাসরি আনসার বলে দিতে পারছি নাকি? আমরা সবাই সরাসরি আনসার বলে দিতে পারছি। দেখেন কিভাবে করে বলা যায়, দেখেন এই যে আমাদের একটা ভ্যালু কিন্তু 10 এবং আরেকটা ভ্যালু কিন্তু আমাদের 5, তাহলে আমাদের একটা ভ্যালু যদি আমাদের 10 হয় এবং আরেকটা ভ্যালু যদি আমাদের 5 হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে একটার মান কিন্তু আমাদের আরেকটার মানের দ্বিগুণ। তাহলে আমাদের একটার মান যদি আরেকটার মানের দ্বিগুণ হয় তাহলে কিন্তু আমরা সেখান থেকে সরাসরি বলে দিতে পারি যে আমাদের ভেক্টরদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। যে আমাদের একটার মান আরেকটার মানের দ্বিগুণ হলে আমরা সেখান থেকে সরাসরি বলে দিতে পারি যে আমাদের ভেক্টরদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। আমার কিন্তু আর অন্য কিছু বলার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? ওকে, তাহলে এই যে আমি এভাবে করে এই টেকনিকগুলো জানলে আমি জাস্ট কি, আমি যদি কোশ্চেন দেওয়া হয় দেন আমি কোশ্চেন দেখে আমি সরাসরি আনসার বলে দেব। যে আমাদের এই টেকনিকগুলো জানা থাকলে কি, এই টেকনিকগুলো জানা থাকলে আমাদের কোশ্চেন দেখেই আমরা সরাসরি কমপ্লিট আনসারগুলো বলে দিতে পারবো এবং আপনারাও বলতে পারছেন। হ্যাঁ, এবং এই যে আপনারাও যে আসলে কোশ্চেন দেখে আনসার বলে দিতে পারছেন সেটাও আপনারা শেয়ার করে সবাইকে জানাবেন যে আপনারা এই যে কঠিন যে কোশ্চেনগুলো ছিল, যে কোশ্চেনগুলো আমরা নরমাল ফর্মুলাতে সলভ করতে পারি না, সেই কোশ্চেনগুলো এখন আমরা সরাসরি কোশ্চেন দেখে সলভ করতে পারছি যদি আমাদের টেকনিকগুলো জানা থাকে। এই যে আপনারা জিনিসগুলো জানতে পারছেন, এত আগে যাচ্ছেন, আপনারা বলে কি এগুলো শেয়ার করে সবাইকে জানিয়ে দেন, আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেখিয়ে দেন যে হ্যাঁ আপনারা অনেক কিছু শিখে হচ্ছেন এবং আপনাদের বন্ধুরা যাতে এটা মিস না করে তাদেরকে বলে গিয়ে ওই এই কারণে তাদেরকে বলে শেয়ার করে জানিয়ে দেন যাতে তারাও দেখতে পারে এবং আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন, বেশি বেশি করে শেয়ার করতে থাকেন এবং যারা আমাদের ভিডিও দেখে পড়া বুঝতে পারছেন তারা অবশ্যই বলেন হ্যাঁ ইয়েস আমরা পড়া বুঝতে পারতেছি। সবাই যারা পড়া বুঝতে পারছে তারা সবাই বলেন ইয়েস হ্যাঁ আমরা পড়া বুঝতে পারছি। ওকে, আচ্ছা এখন এখান থেকে আমি আরেকটা অঙ্ক করি। ধরেন আপনাকে এখন বলা হলো যে আমাকে ওই স্রোতের বেগ দেওয়া, আচ্ছা যে আপনারা ধরেন এখন নৌকার বেগ দেওয়া আছে আমাদের কাছে চলে গিয়ে 5, যে আমাদের নৌকার বেগ দেওয়া আছে 5 আর আমাদের স্রোতের বেগ দেওয়া চলে গিয়ে 3, যে আমাদের নৌকার বেগ 5 এবং স্রোতের বেগ 3। এখন আপনাকে বলা হলো যে লব্ধির মানটা কত, লব্ধির মানটা আপনাকে বের করতে বলা হলো। ঠিক আছে, কোশ্চেন কিন্তু একই যে নৌকাটা সোজা বরাবর অপর পারে পৌঁছবে। তাহলে নৌকাটা সোজা বরাবর অপর পারে পৌঁছলে স্রোতের বেগ যদি 3 হয় এবং নৌকার বেগ যদি 5 হয় তাহলে লব্ধির মানটা কত হবে, যে এই যে আমাদের লব্ধি বেগ, যে নৌকাটা কত বেগে অপর পারে পৌঁছবে। আমাদের কোশ্চেনে কি রকম হতে পারে, নৌকার বেগ দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। এখন আমাকে বলা হলো নৌকাটা অপর সোজা বরাবর অপর পারে কত বেগ নিয়ে পৌঁছবে, কত বেগ নিয়ে পৌঁছবে সেই বেগের মানটা হলে আমাদের বের করতে হবে। হ্যাঁ, এই যে বেগের মানটা বের করতে কি করতে পারি, এই যে আমরা r সমান সমান রুট ওভার অফ বড় ভেক্টর স্কয়ার মাইনাস ছোট ভেক্টর স্কয়ার দিয়ে দিলে আমাদের হয়ে যাবে নাকি? যে আমাদের সরাসরি লিখতে যে আমাদের r সমান সমান রুট ওভার অফ বড় ভেক্টর স্কয়ার মাইনাস ছোট ভেক্টর স্কয়ার, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের লব্ধি বেগ অথবা নৌকাটা কত বেগে অপর পারে ঠিক পৌঁছবে সেটা আমাদের বের হয়ে যাবে। ওকে, তাহলে বন্ধুরা আপনারা দেখেন এইটা আমাদের কিন্তু বড় ভেক্টরটা হচ্ছে কি আমাদের 5 নাকি? আমাদের বড় ভেক্টরটা আমাদের 5 এবং এই যে আমাদের ছোট ভেক্টরটা কিন্তু হচ্ছে কি আমাদের 3, যে আমাদের বড় ভেক্টরটা 5 ছোট ভেক্টরটা 3। তাহলে এই যে আমাদের রুট ওভার 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার বলে আমরা এখানে ভ্যালু পেয়ে যাচ্ছে হলো 4। তাহলে আমার নৌকাটা বলে গিয়ে 4 কিলোমিটার পার আওয়ার বেগ অপর পারে গিয়ে পৌঁছবে। যে আমাদের নৌকাটা কত বেগে অপর পারে গিয়ে পৌঁছবে সেটা আমাদের বের করতে বলা হয়েছিল। তাহলে আমরা বলতে পারি কি যে নৌকাটা এখন বলে 4 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে অপর পারে পৌঁছবে। ওকে, তাহলে এই যে আমরা এখান থেকে বৃষ্টির অঙ্ক দেখলাম, নৌকার অঙ্ক দেখলাম, বৃষ্টির অঙ্ক এবং নৌকার কিছু কিছু অঙ্ক একই ধরনের ফর্মুলাতে সলভ করা যায়। আবার নৌকার কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো বলে কি আমাদের নরমালি ফর্মুলাতে সলভ করা যায় না, সেই অঙ্কগুলোই আমরা কিভাবে টেকনিক অ্যাপ্লাই করে খুব সহজে সলভ করে ফেলতে পারছি সেগুলো হলো কি আমরা দেখে নিলাম।
এখন এই যে আমাদের এই ধরনের কিছু টেকনিক আছে, আমরা এই ধরনের আরো কিছু টেকনিক এখন দেখব, যে আমাদের আরো কিছু ঝামেলাকর অঙ্ক আছে, যে সকল ঝামেলাকর অঙ্কগুলা নরমালি দেখা যায় যে আমরা হলো গিয়ে সরাসরি নরমাল ফর্মুলাতে সলভ করতে পারি না, সেই অঙ্কগুলা আমরা কিভাবে করে ফর্মুলা জেনারেল ফর্মুলাতে সলভ করে ঝামেলা না করে কিভাবে করে আমরা শর্টকাটে সলভ করতে পারি, সেগুলোর জন্য আমরা এখন আরো কিছু টেকনিক দেখব। আচ্ছা, কি ধরনের টেকনিক? এই ধরে আপনাকে বলা হলো যে দুটি ভেক্টরের মান পরস্পরের সমান, যে আমাকে দুটি ভেক্টর দিল, আমাকে বলা হলো যে দুটি ভেক্টরের মান পরস্পরের সমান হবে। আচ্ছা, যে আমাদের কোশ্চেন যদি এরকম উল্লেখ করা থাকে যে আমাদের দুটি ভেক্টরের মান পরস্পরের সমান, আচ্ছা আমাদের যদি বলা থাকে যে দুটি ভেক্টরের মান পরস্পরের সমান, দুটি ভেক্টরের মান পরস্পর সমান হলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি, ধরেন আপনার দুটো ভেক্টর দেওয়া আছে p এবং q, এই p এবং q এই দুটো ভেক্টরের মান কি আমাদের পরস্পরের সমান। আচ্ছা, তাহলে আমাদের p এবং q দুইটা ভেক্টরের মান যদি পরস্পরের সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি কি, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের লব্ধি r হবে কি twice p cos of alpha by 2, যে আমাদের লব্ধি r টা কি হবে, লব্ধি r টা হবে আমাদের twice p cos of alpha by 2, এবং আমাদের যদি থিটা লব্ধি কোণ উৎপন্ন বের করতে বলে, এই লব্ধি কোণ উৎপন্ন লব্ধি উৎপন্ন কোণ বের করতে বলে, সেক্ষেত্রে আমরা সরাসরি টেকনিক অ্যাপ্লাই করতে পারি যে আমাদের আলফা ডিভাইড বাই 2। কখন? যখন আমাদের কোশ্চেন উল্লেখ করা থাকবে যে দুটো ভেক্টরের মান পরস্পরের সমান। যদি আমাদের কোশ্চেন উল্লেখ করা থাকে দুটো ভেক্টরের মান পরস্পরের সমান, তাহলে সেক্ষেত্রে আমরা লব্ধি এবং লব্ধির কোণ নির্ণয়ের জন্য কেবল সরাসরি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে দিতে পারি। এখন ধরে আপনার কাছে আবার বলা হলো যে আমাদের দুইটা ভেক্টরের মান পরস্পরের সমান, যে দুইটা ভেক্টরের মান তো পরস্পরের সমান আছে, যে আমাদের দুইটা ভেক্টরের মান পরস্পরের সমান এবং এদের লব্ধির মানটা ভেক্টরের মানের সমান। আমাদের কি বলা হলো যে দুইটা ভেক্টরের মান সমান এবং যে লব্ধিটা আছে লব্ধির মানটা ভেক্টরের মানের সমান। যদি আমাদেরকে এরকম বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সরাসরি বলে দিতে পারি যে আমাদের ভেক্টরদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি, যে আমাদের দুইটা ভেক্টরের মান পরস্পরের সমান এবং আমাদের লব্ধি আছে, এই লব্ধির মান যদি আমাদের ভেক্টরদের মানের সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে সরাসরি কি বলে দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে সরাসরি বলে দিতে পারি যে আমাদের ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। ওকে, তো আমাদের কোশ্চেন আসে কিছু এরকম, যেমন আমাদের আচ্ছা আমাদের যেমন কোশ্চেন আসতে পারে এরকম যে আপনার বলা হলো যে দুইটা ভেক্টর, যে আপনার ভেক্টর p এর মান দেওয়া আছে 5, আমাদের ভেক্টর p এর মান দেওয়া আছে 5 এবং আমাকে বললো যে ভেক্টর q এর মান হচ্ছে কি 5, p ভেক্টরের মান 5, q ভেক্টরের মান 5 এবং আমাদের বলে দিল যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কি 120 ডিগ্রি। এখন আমাদেরকে বললো যে এই ভেক্টরদ্বয়ের লব্ধির মানটা কত, ভেক্টরদের লব্ধির মানটা হলে আমাদেরকে বের করতে হবে, যে আমাদের ভেক্টর দুটো মান হচ্ছে 5 5 করে এবং ভেক্টরদের মধ্যবর্তী কোণ হচ্ছে কি 120 ডিগ্রি। এখন তাহলে ভেক্টরদের লব্ধির মানটা কত, লব্ধির মানটা তারা আমাদেরকে বের করতে বললো। তাহলে লব্ধির মানটা নির্ণয় করার জন্য ধরেন আপনি এখানে অপশনগুলো দেওয়া আছে কি, অপশন দেওয়া আছে আপনার কাছে 3, দেন অপশন দেওয়া আছে 4, দেন অপশন সি তে দেওয়া আছে 5, দেন অপশন ডি তে দেওয়া আছে কি 6। যে আমাদের এখানে এরকম একটা কোশ্চেন করা হয়েছে, এরকম একটা কোশ্চেন করা হলে এই যে এই ক্ষেত্রে আমাদের অঙ্কের আনসারটা কোনটা হবে, আপনারা সবাই জলদি করে বলে ফেলেন দেখি। আগে লিখে ফেলেছে 5, সবাই একটু আচ্ছা অনেক আনসার লিখে ফেলেছেন, না সবাই একটু জলদি করে বলেন। যে আমাদের দুই p ভেক্টরের মান 5, q ভেক্টরের মান 5, ভেক্টরদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তাহলে লব্ধির মানটা আমাদের কত হবে? আচ্ছা আকে লিখেছেন 5, বিনাশে লিখেছেন 5, বাদল লিখেছেন 5, আচ্ছা আব্দুল লিখেছেন 5, ইমন লিখেছেন 5, আচ্ছা তৌহিদ লিখেছেন সুপার ওকে। আচ্ছা হ্যাঁ ওকে সুপার ওকে। এই কথা দেখেছেন, এই যে এখন আমি যে টেকনিকগুলো দেখেছি, এই টেকনিকগুলো জানলে আমি কোশ্চেন করার আগে অনেক আনসার বলে দিয়েছি। আমি কোশ্চেন করার আগে কি আমাদের আনসার বলে দিয়েছি যে আমার আনসার হবে কি আমাদের 5। এই দেখছেন আমরা কত সুন্দর টেকনিক দেখতেছি নাকি, যে আমাদের যে অঙ্কগুলো নরমালি আমাদের ফর্মুলা দিয়ে সলভ করতে গেলে আমাদের ঝামেলা হয়ে যেত, ওই ঝামেলা করা অঙ্কগুলো সলভ করার জন্য আমরা এখন এমন কিছু টেকনিক দেখে নিচ্ছি যে আমি আসলে কোশ্চেন পড়েই এখন আমি সরাসরি কমন আনসার বলে দিতে পারছি। এই যে কিভাবে করে দেখেন, দুইটা ভেক্টরের মান 5, তার মানে কি আমাদের দুইটা ভেক্টরের মান কিন্তু সমান, দুইটা ভেক্টরের মান 5, তাহলে দুইটা ভেক্টরের মান হচ্ছে কি পরস্পরের সমান। দেন আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দিয়েছে হলো 120 ডিগ্রি, যাতে দুইটা ভেক্টরের মান সমান এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। দেখেন আমি কিন্তু কোশ্চেনটা আসলে ঘুরিয়ে দিয়েছিলাম, আমি কোশ্চেন ঘুরিয়ে দিয়েছিলাম, তারপরে আপনারা পেরে গেছেন, খুবই ভালো। যে এই যে আমি একটু
এই দুইটা ভেক্টরের মান সমান এবং ভেক্টরদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে আমি বলতে পারি যে ভেক্টরদের মান হবে কি ভেক্টরদের মানের সমান। তাহলে ভেক্টরদের মান যদি 5 হয় তাহলে অবশ্যই আমাদের লব্ধির মান হবে কি আমাদের 5, ঠিক আছে? ওকে, তো এই যে এই কথাটা কিন্তু দুই ভাবে করে বলা যায়, এই কথাটা দুই ভাবে করে বলা যায় যে আমার দুইটা ভেক্টরের মান সমান এবং লব্ধির মান যদি ভেক্টরদের মানের সমান হয় তাহলে আমাদের ভেক্টরদের মধ্যবর্তী কোণ হবে কি 120 ডিগ্রি। যে আমাদের দুইটা ভেক্টরের মান সমান এবং ভেক্টরদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে, সরি, দুইটা ভেক্টরের মান সমান এবং লব্ধির মান ভেক্টরদের মানের সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ হবে কি 120 ডিগ্রি। আবার আমি ঘুরিয়ে কি বলতে পারি, আমি ঘুরিয়ে এটাও বলতে পারি যে আমাদের দুইটা ভেক্টরের মান যদি পরস্পরের সমান হয়, দুইটা ভেক্টরের মান যদি পরস্পরের সমান হয় এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে আমাদের এখানে আমাদের লব্ধির মান হবে কি ভেক্টরদের মানের সমান। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, তো আমি এখানে ছোট একটা কোশ্চেন দেই, ছোট আরেকটা কোশ্চেন দিয়ে আর দুই একটা কোশ্চেন দিয়ে আমরা এখানে শেষ করে ফেলি। যে অনেকে একটু আগে জাস্ট অ্যাটেন্ড করেছেন, অ্যাটেন্ড করে বলেছেন যে আপনারা মাত্র জয়েন করেছেন, আমাদের যদিও ভিডিওটা শেষ করে দেওয়ার কথা, বাট তারপরে আপনারা কেউ কেউ মাত্র জয়েন করেছেন, আপনাদের জন্য আমি আরো দুই একটা কোশ্চেন দেখাচ্ছি। যারা মাত্র জয়েন করেছেন তারা দেখেন, এই যে ধরেন আপনাদেরকে বলা হলো যে আমাদের P এবং Q, P এবং Q দুইটা ভেক্টর, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে হলো 120 ডিগ্রি। যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, যা আমাদের P এবং Q দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে হলো 240 ডিগ্রি, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 240 ডিগ্রি। এখন তাহলে আমাদের লব্ধি কোণ, এখন তাহলে লব্ধি কোণ, এই লব্ধি কোণ কত সেটা আমাদেরকে বের করতে হবে। যা আমাদের P এবং Q দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 240 ডিগ্রি, তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 240 ডিগ্রি হলে এদের লব্ধি কোণটা কত হবে? যে লব্ধি কোণটা আমাদের কত হতে পারে? 60 ডিগ্রি হতে পারে, দেন আমাদের হলো 90 ডিগ্রি হতে পারে, দেন আমাদের হলো 30 ডিগ্রি হতে পারে, দেন আমাদের হলো 120 ডিগ্রি হতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসারটা কত হয় আপনি জলদি করে বলে ফেলেন দেখি। যে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 240 ডিগ্রি। এখন তাহলে লব্ধি কোণের মানটা কত হবে? লব্ধি কোণের মানটা যদি আমাদের বের করতে বলে তাহলে আমার এখানে আচ্ছা একটু একটা জিনিস দেখে নেন, আমার অবশ্যই কিন্তু কোশ্চেনে সমান কথার উল্লেখ করা থাকতে হবে। আমার অবশ্যই কোশ্চেনে আমার সমান কথার উল্লেখ করা থাকতে হবে। যে আমাদের যখন আমাদের কোশ্চেনে এই সমান কথার উল্লেখ করা থাকবে তখনই কিন্তু আমরা টেকনিক অ্যাপ্লাই করতে পারবো। কেন দেখেন আমরা এখানে টেকনিকের শুরুতে আমি লিখে দিয়েছি কি যখন আমাদের দুটি ভেক্টরের মান পরস্পরের সমান। তাহলে আমাদের দুটি ভেক্টরের মান পরস্পর সমান হলে কি আমি অবশ্যই কিন্তু আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি। যে আমার দুটি ভেক্টরের মান পরস্পর সমান হলে কি আমি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারি এবং এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে কিন্তু আমি সরাসরি অঙ্কের রাস্তাটা বের করে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে এই যে আমাদের মধ্যবর্তী কোণ যদি 240 ডিগ্রি হয় তাহলে লব্ধি কোণটা কত হবে? আপনারা সবাই একটু জলদি করে বলে ফেলেন দেখি যে আমার আজকে কি অপশন A হবে নাকি B হবে নাকি C হবে নাকি D হবে? সবাই একটু জলদি করে বলে ফেলেন, বলেন আমার আনসারটা কত হবে? অপশন A B C D। এগুলো 120। আচ্ছা, আপনারা অপশন লেখেন, আপনারা ভ্যালু লেখেন, এটা লিখলেই হবে। হ্যাঁ, আপনারা A B C D লিখতে পারেন অথবা ভ্যালু লিখতে পারেন 60 30 90 100। আচ্ছা, আমার এখানে আমার ভিডিওতে আমার থেকে সিনিয়ররা আমার সাথে জয়েন করেছেন, খুব ভালো, এবং তারা এসে বলেছেন যে শেখার কোনো বয়স নাই। আচ্ছা, হ্যাঁ আলামিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক ভালো কথা বলেছেন যে হ্যাঁ আসলে শেখার কোনো বয়স নেই। আমাদের ভিডিওটা আসলে যে কেউই দেখতে পারে। কালকে আলামিন ভাইয়ের সাথে দেখা হচ্ছে আমাদের। হ্যাঁ, এবং কালকে কিন্তু আমাদের আলামিন ভাইয়ের সাথে দেখা হবে, কালকে কিন্তু আমাদের আলামিন ভাইয়ের সাথে দেখা হবে, ঠিক আছে? কালকে কিন্তু আপনারা অবশ্যই আলামিন ভাইয়ের ভিডিওতে অ্যাটেন্ড করবেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা অনেকে আনসার বলে দিয়েছেন। ইমন বলেছেন 120, নীলাশা বলেছেন 120, আরতি বলেছেন 120, শয়তানি খাম্বা বলেছেন 120, বাদন বলেছেন 120। হ্যাঁ, আপনারা সবাই বলেছেন। স্বদেশ বলেছেন 120, রুয়াইদা বলেছেন 120, লরেন্স তৌহিদ বলেছেন যে আসার আমাদের অপশন নাম্বার ডি। হ্যাঁ, ওকে, আপনারা সবাই পেরেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এবং আসলে কিন্তু শেখার কোনো বয়স নাই যে আমাদের ভিডিওতে শুধুমাত্র যারা স্টুডেন্ট তারাই যদি দেখবে তা আসলে না। আপনারা চাইলে যারা গার্ডিয়ান আছেন গার্ডিয়ানরাও কিন্তু আমাদের ভিডিও দেখতে পারেন। গার্ডিয়ানরা আমাদের ভিডিও দেখে কিন্তু তারাও কিন্তু আমাদের এই পড়াগুলো আপনাদের বাচ্চাদেরকে বুঝাতে সহযোগিতা করতে পারে। আপনাদের বাচ্চারা হয়তো দেখা যেতে পারে কোনো জায়গায় পরীক্ষা নিয়ে বিজি থাকবে, তখন আপনারা গার্ডিয়ানরাই হয়ে বসে আমাদের ভিডিওটা দেখে পরে আপনারা গার্ডিয়ানরাই হয়ে আপনাদের বাচ্চাদের শেখাতে পারবেন। কিংবা অনেক যারা শিক্ষকতা করছেন, ঠিক আছে, তারাও কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, তারাও কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে তারা নিজেরাও খুব উপকৃত হতে পারে। আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই মিলে অনেক কমেন্ট করেছেন, অনেক লাইক শেয়ার দিয়েছেন।
এবং অনেক শেয়ার করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং শেয়ার করার সময় কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, শেয়ার করার সময় এখনো শেষ হয়ে যায়নি। আপনারা কিন্তু এখনো শেয়ার করতে পারবেন, এখন আপনারা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিতে পারবেন যে আমরা এমন অনেক কিছু শিখে গেছি যে আসলে আমরা অঙ্ক সলভ করতে গেলে আমাদের কোনো কিছু করার প্রয়োজন পড়ে না, আমরা সরাসরি কোশ্চেন করে আনসার বলে দিতে পারি। যে আমরা ভিডিও দেখে আমরা এমন অনেক কিছু শিখছি যেগুলো দেখে আমাদের কি আসলে কোনো কিছু লেখার প্রয়োজন পড়ে না, আমরা জাস্ট কোশ্চেন করে সরাসরি আনসার বলে দিতে পারি, এরকম অনেক কিছু আমরা শিখে যাচ্ছি। আচ্ছা, আমি আপনাদের সুবিধার জন্য অবশ্যই আরেকবার বলেও দেই, এই যে দেখেন আমাদের মধ্যবর্তী কোণ দেওয়া ছিল 120 ডিগ্রি, এখন আমাদের লব্ধি কোণটা বের করতে বলেছে। তাহলে দেখেন এই যে আমরা কিন্তু এখানে এইটা আসবে যেন থিটা সমান সমান আলফা বাই 2, যে আমাদের লব্ধি কোণ, এই লব্ধি কোণের জন্য আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি যে আমাদের থিটা সমান সমান কেমন আলফা বাই 2, যে দুটি ভেক্টর মান সমান হলে এই লব্ধি কোণটা অবশ্যই হবে কেমন আলফার মানের অর্ধেক। এখন দেখেন ভেক্টরদের মধ্যবর্তী কোণ আছে 240 ডিগ্রি, তাহলে এই জন্য 240 ডিগ্রি, 240 কে আমরা 2 দিয়ে ভাগ করে দিলে আমরা সেখান থেকে সরাসরি আমরা অগ্রাংশ পেয়ে যাচ্ছি 120 ডিগ্রি। ঠিক আছে, ওকে। আচ্ছা, কেউ কেউ হয়তো আর কিছু পড়ার জন্য রিকোয়েস্ট করতেছেন। আচ্ছা, তাহলে আমি আর একটা অঙ্ক দেখাই। ঠিক আছে, আরেকটা অঙ্ক দেখাই। আরেকটা অঙ্ক কি হতে পারে, ধরেন আমি ঘুরিয়ে আরেকটা কোশ্চেন দিই তবে আপনাদের জন্য, যে আমি আরেকটা কোশ্চেন ঘুরিয়ে দিই আপনাদের জন্য, যে ধরেন একটা কমন কোশ্চেন, যে কোশ্চেনটা সব জায়গাতেই আসে, একটা কমন কোশ্চেন যে কোশ্চেনটা আমাদের সব জায়গাতেই আসে, যে আমাদের কোশ্চেনটা হলো এরকম, যে আমাদের কোশ্চেনে বলা থাকে যে দুটি ভেক্টরের মান সমান, যে আমাদের দুটি ভেক্টরের মান সমান এবং এবং লব্ধির মান, যে আমাদের দুটি ভেক্টরের মান সমান এবং লব্ধির মান ভেক্টরদের মানের সমান, যে আমাদের দুটি ভেক্টরের মান সমান এবং লব্ধির মান ভেক্টর দ্বয়ের মানের সমান, লব্ধির মান ভেক্টর দ্বয়ের মানের সমান, তাহলে ওই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণটা হলে আমাদেরকে তারা বের করতে বলতে পারে। আচ্ছা, এই কোশ্চেনটাকে আরেকটু কঠিনভাবে লেখা যায়। এই কোশ্চেনটাকে আমি কঠিনভাবে কিভাবে লেখা যায় দেখাই, যে আপনাকে বলা হলো যে a এবং b দুটি একক ভেক্টর, a এবং b দুটি একক ভেক্টর, a প্লাস b এদের লব্ধি a প্লাস b, এদের লব্ধি a প্লাস b ও একক ভেক্টর, এদের লব্ধি a প্লাস b ও একক ভেক্টর। এখন এখান থেকে তো আবার আমাদেরকে বলতে পারে যে ভেক্টরদের মধ্যবর্তী কোণ আলফা মানটা কত সেটা আমাদেরকে বের করতে বলতে পারে। আচ্ছা, এখন ধরেন এখানে আপনাদের অপশনগুলো আসলে কি পাই ডিভাইডেড বাই 3, দেন আপনাদের অপশন আসলে কি টুয়াইস পাই ডিভাইডেড বাই 3, দেন আপনাদের অপশন আছে পাই ডিভাইডেড বাই 6, দেন আপনাদের অপশন আসলে কি 5 পাই ডিভাইডেড বাই 6। ঠিক আছে, এখন আপনাদের হলে কি ভ্যালুগুলো এরকম করে আছে। আচ্ছা, প্রথম কোশ্চেনে যেটা আনসার বলি, যে প্রথম কোশ্চেনে যেটা আমাদের অপশনের কোনটা আনসার হবে, এই প্রথমটার জন্য আপনারা সবাই জলদি করে আনসারটা বলে ফেলেন দেখি যে আমাদের আনসার অপশনে কোনটা হবে। যেমন এক নম্বর প্রশ্নে বলেছিলাম যে দুটি ভেক্টরের মান সমান এবং লব্ধির মান যদি ভেক্টরদের মানের সমান হয় তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত, ভেক্টরদের মধ্যবর্তী কোণটা বের করতে বলেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে আনসার অপশন এ বি সি ডি, আনসার অপশন এ বি সি ডি কোনটা হবে সবাই একটু জলদি করে বলে ফেলেন দেখি, যে আমাদের আনসার অপশন এ বি সি ডি, এ বি সি ডি এর মধ্যে কোনটা আমাদের আনসার হবে সবাই একটু জলদি করে বলে ফেলেন দেখি। এক নম্বরটার জন্য বল, দুই নম্বরটা আমি পরে দেখাচ্ছি, দুই নম্বরটা একটু কঠিন হবে আপনাদের জন্য, আপনারা প্রথমে এক নম্বরটার জন্য আনসার করেন। অনেকে লিখছে বি, নুসরাত জাহান বাঁধন লিখেছে বি, নীলাশা চক্রবর্তী বি, এস কে সরকার লিখেছে বি, সিফাতুর রহমান স্বদেশ লিখেছে বি, ইমন সেনা লিখেছে বি। আচ্ছা, ওকে, হ্যাঁ ওকে, হ্যাঁ এই যে আমরা সবাই পেয়ে যাচ্ছি। এই যে এখানেও আমরা সরাসরি কোশ্চেন দেখে আনসার বলে দিতে পারছি নাকি, যে আমাদের দুইটা ভেক্টরের মান সমান এবং লব্ধির মান ও ভেক্টরদের মান সমান হলে আমি সরাসরি বলে দিতে পারি যে ভেক্টরদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের এখানে টুয়াইস পাই ডিভাইডেড বাই 3। ওকে, এখন তাহলে এই আসলে টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আমরা খুব সহজে অঙ্কের আনসারটা বলে দিতে পারি। এখন এই যে আপনারা দেখেন এখানে আমি যে প্রশ্ন দিয়েছিলাম একই কথাই আসলে জাস্ট আমি একটু ঘুরিয়ে দিয়েছি, একই কথা আমি শুধুমাত্র ঘুরিয়ে দিয়েছি। দেখেন আপনারা বলেছে কি a এবং b দুটি একক ভেক্টর, a এবং b একক ভেক্টর, তাহলে দেখেন a এবং b যদি একক ভেক্টর হয় তাহলে আমি কি বলতে পারি যে আমাদের a এবং b দুইটারই ভ্যালু হচ্ছে আমাদের 1। যে আমাদের একক ভেক্টর কাকে বলে আমরা জানি, যে আমাদের যে ভেক্টরের মান একক ভেক্টর সেই যে ভেক্টরের মান এক একক, যে ভেক্টরের মান এক একক সেটা কিন্তু হচ্ছে আমাদের একক ভেক্টর। তাহলে এই যে আমার a এবং b দুইটাই যেহেতু আমার একক ভেক্টর তাহলে আমি কি বলতে পারি a এবং b দুইটার ভ্যালু হচ্ছে আমাদের 1। দেন আমাদের বললো কি a প্লাস b এর মান, a প্লাস b ও হচ্ছে একক ভেক্টর, যে এদের যে লব্ধি আছে a প্লাস b, এদের লব্ধি a প্লাস b ও একক ভেক্টর, তার মানে আমাদের a প্লাস b এর ভ্যালু কিন্তু আমাদের 1। ঠিক আছে,
তাহলে আমাদের লব্ধি a প্লাস b এর ভ্যালু আমরা 1 পাচ্ছি এবং এই যে ভেক্টরগুলো আমরা মান হলে আমরা 1 পাচ্ছি। তাহলে আপনারা দেখেন এই যে আমাদের দুইটা ভেক্টরের মান কিন্তু 1, আবার ভেক্টরটার লব্ধির মান আমাদের 1। তাহলে আমি কি পাচ্ছি দেখেন আমাদের দুইটা ভেক্টরের মান কিন্তু পরস্পরের সমান, দুইটা ভেক্টরের মান পরস্পরের সমান এবং এদের লব্ধির মানগুলো কিন্তু আমাদের ভেক্টরটার মানের সমান। তাহলে আমরা কি জানি এই যে দুইটা ভেক্টরের মান যদি পরস্পরের সমান হয় এবং লব্ধির মানটা যদি ভেক্টরদের মানের সমান হয় তাহলে কি আমাদের ভেক্টরদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। এই যে আমাদের 120 ডিগ্রি, এই 120 ডিগ্রিকে আমরা রেডিয়ান এটা আমরা পাই বলে টুয়াইস পাই ডিভাইডেড বাই 3। তাহলে এটা আমরা এইটার জন্য কিন্তু আমাদের आंसर অপশন নাম্বার বি হচ্ছে। যে আমাদের কোশ্চেন ঘুরে ফিরে যেভাবে করে আসুক আমরা যদি কোশ্চেনগুলো পড়ে মিলাতে পারেন তাহলে আপনারা দেখবেন যে আসলে কোশ্চেনগুলো আপনারা খুব সহজে आंसर করে ফেলতে পারবেন। এবং আপনারা অনেকেই এই টেকনিকগুলো পড়ার পরে আপনারা অনেকেই বলে গিয়ে ওই কোশ্চেন করার आंसर বলে দিয়েছেন, সেটা দেখে খুবই ভালো লেগেছে যে আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পারতেছেন, খুবই ভালো। তাহলে সবাই এখন থেকে ভিডিওগুলোতে সবাই লিংক থাকবেন, লিংক থাকলে আপনারা দেখবেন যে ধরনের অঙ্কগুলো আমাদের নরমালি ফর্মুলা দিয়ে সলভ করতে গেলে ঝামেলা হয়ে যায় সেই ধরনের অঙ্কগুলো আমরা বলে এমন ভাবে শিখে নিব যে আমাদের অঙ্ক সলভ করতে গিয়ে কোনো ঝামেলাই হবে না, আমরা কোশ্চেন পড়তে পড়তে হলে আমরা আনসার করে দিতে পারবো। এবং হ্যাঁ যেটা বলছিলাম যে আপনারা কিন্তু ভিডিও শেষে যাওয়ার পরেও শেয়ার করতে পারবেন, ভিডিও শেষে যাওয়ার পরেও শেয়ার করতে পারবেন। যারা শেয়ার আপনারা ভিডিওগুলো সবাই নিজেরা শেয়ার করে দিতে পারেন, শেয়ার করে দিয়ে রাখলে আপনারা যে কোনো সময় আপনাদের ওয়ালে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবেন এবং আপনাদের বন্ধুরা ওয়ালে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবে। তো আপনারা নিজেরা ভিডিওগুলো দেখেন, আপনাদের বন্ধুদেরকে ভিডিওগুলো দেখতে বলেন, আপনারা ভিডিওগুলো শেয়ার করেন, আপনাদের বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করতে বলেন যাতে সবাই ওয়ালে গিয়ে ভিডিওগুলো ভালো করে দেখতে পারে এবং সবাই যাতে উপকৃত হয়। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, কমেন্ট করেছেন, বেশি বেশি করে লাইক দিয়েছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে বিশাল বড় একটা লাইক। আচ্ছা তারা কিভাবে ভাইয়া একটা প্রশ্ন হতে পারে যে তারা কিভাবে বাসায় এখন প্রিপারেশনটা নেবে? আচ্ছা এখন তো আর সামনে 2 মাস বাকি, 2 মাসে তারা প্রিপারেশনটা কি নেবে ফিজিক্সে? আচ্ছা হ্যাঁ আপনারা কিন্তু সবাই জানেন যে আমাদের ইউনিভার্সিটিগুলোর কম বেশি এক্সামের ডেট দিয়ে দিয়েছে, যে আমাদের মোটামুটি যেমন অক্টোবরের 13 তারিখে হলে আমাদের ঢাকা ইউনিভার্সিটি সায়েন্সের এই ইউনিটের পরীক্ষা ডেট পড়ছে, ঠিক আছে? তাহলে আমাদের পরীক্ষার ডেটগুলো মোটামুটি ফিক্স হয়ে গেছে। এর আগে আমাদের জাহাঙ্গীরনগরের পরীক্ষার ডেট দিয়েছে, জাহাঙ্গীরনগরের পরীক্ষার ডেট আমাদের 8 তারিখ থেকে। আচ্ছা তো এই যে আমাদের এই পরীক্ষার জন্য আসলে আমরা কিভাবে প্রিপারেশন নিব, হ্যাঁ সেটা আসলে সবার একটা বড় সমস্যা যে আসলে আমরা পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিব। একটা কথা বলি আসলে যে প্রিপারেশন নেওয়ার আসলে কোনো শেষ নাই, প্রিপারেশন নেওয়ার আসলে কোনো শেষ নাই। কেননা দেখেন যে স্টুডেন্টটা ফার্স্ট হয় এই স্টুডেন্ট কিন্তু অন্য সবার থেকে বেশি পড়ে আসছে, যে কারণে বলে গেছে ফার্স্ট হবে। এখন আপনারা দেখেন এই যে আপনার এইচএসসি পরীক্ষাতে লাখ লাখ পরীক্ষার্থী, ঠিক আছে? এইচএসসি পরীক্ষাতে লাখ লাখ পরীক্ষার্থী এবং দেখা যায় লাখ লাখ পরীক্ষার্থীর মধ্যে সবচেয়ে ভালো যে 1 লক্ষ স্টুডেন্ট থাকে, দেখা যাবে এরা হয়তো আপনার ভার্সিটিগুলো আপনার ভালো ভালো ভার্সিটিগুলো যেমন ঢাকা ভার্সিটি, বুয়েট এইসব জায়গাতে সে কম্পিটিশন করবে। বুয়েটে তো যদি বাছাই করে নেয়, আমরা যদি ঢাকা ভার্সিটির কথাই বলি যে আপনারা যে লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিবেন এর মধ্যে সবচেয়ে ভালো যে 1 লক্ষ স্টুডেন্ট থাকবে তারা কিন্তু আপনার হলে ঢাকা ভার্সিটি এসে আপনার হলে কম্পিটিশন করবে এবং সেখান থেকে সবচেয়ে ভালো যে করতে পারবে সে কিন্তু ফার্স্ট হবে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আপনার এত লক্ষ লক্ষ স্টুডেন্ট থেকে সবচেয়ে ভালো করতে পারবে সেই কিন্তু ফার্স্ট হবে। তার মানে ভালো করার জন্য আপনাকে এই যে এত স্টুডেন্টকে আপনাকে বিট করতে হবে, এটা কিন্তু আসলে অনেক কঠিন একটা বিষয় আসলে। এই কারণে আসলে ভার্সিটি ভর্তিটা আসলে অনেক ভালো করে প্রিপারেশন করতে হয়, যে আপনারা আসলে যতটুকু সময় পান ততটুকু সময় হলে আপনারা ভালোভাবে সময় দিয়ে পড়েন, আপনারা জাস্ট ভালোভাবে পড়েন। আপনার এইটা চিন্তা করার কোনো দরকার নাই আমি তো পড়া পারতেছি না, আমি পড়া ভুলে গেছি, আমার দিয়ে কিছু হবে না, এইটা চিন্তা করার কোনো দরকারই নেই। আপনি জাস্ট ভালোভাবে পড়তে থাকেন, ঠিক আছে? আচ্ছা আমাদের স্যার অবশ্যই আপনাদের জন্য কিছু ভালো বলতে পারবেন। আচ্ছা স্যার আপনি বলেন। হ্যালো ডিয়ার ভিডিও অ্যান্সার্স, আপনাদেরকে অনেক ধন্যবাদ। কিছু রেগুলার স্টুডেন্টদের দেখি প্রায় তারা ক্লাস করতেছে, কমেন্ট করছে। তো ভাই আপনাদের হয়ে আমি 3টে প্রশ্ন করি ভাই। অ্যাজ এ স্টুডেন্ট অফ ইউ, মানে আপনি যখন প্রিপারেশনটা নিয়েছিলেন আর অনেক আগে, তখন আপনার প্রিপারেশনের মানে প্যাটার্নটা কি ছিল? মানে তারা আপনি তখন কি প্যাটার্নে প্রিপারেশন নিয়েছেন? আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেটা হচ্ছে অনেকে হয়তো একটু সিজিপিএ কম পেয়েছে, অনেকে হয়তো একটু সিজিপিএ কম পেয়েছে, 4.8 বা 4.9 এরকম একটা সিজিপিএ পেয়েছে। সিজিপিএ পাওয়ার কারণে এ প্লাস না পাওয়ার কারণে সে তার পড়ালেখা বাদ দিয়ে 8-10 দিন কান্নাকাটিতে চলে গেল। আমি সবাইকে আবারও লাইনটা আবারও বলে দিচ্ছি,
গোল পোস্টে গোলকিপার থাকবে, কিন্তু গোল কি দেওয়া বন্ধ করা যাবে না? গোল দিতে হবে। সে তোমার থেকে হয়তো 80 মার্কে 3 মার্ক এগিয়ে গিয়েছে, বাট তুমি তার থেকে 2 ঘন্টা 3 ঘন্টা বেশি পড়ো, বা তার চেয়ে আরো বেশি মনোযোগ দিয়ে পড়ো, যে তুমি তার থেকে মাল্টিপল চয়েসে 5 মার্কে এগিয়ে থাকবে। যাতে এই দুটো মার্কের জন্য হয়তো তুমি 2000 জনের উপরে চলে যাবে, বাট তুমি এখন এই 8-10 দিন কান্নাকাটি না করে মানে থেমে যাওয়া যাবে না। যদি আমরা থেমে যাই তাহলে আমরা হারিয়ে যাবো। তো ভাইয়ের কাছে বসো, ভাই আপনি তখন কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন লাস্ট মুহূর্তগুলোতে, লাস্ট 1 মাস 2 মাস? আমি আমাদের স্টুডেন্টদের জন্য একটা কথা বলে রাখি সবার আগে, যে আমার কিন্তু জিপিএ অনেক খারাপ ছিল। আমার এইচএসসি পরীক্ষা ছিল 2009 এ, এবং আপনারা যারা 2009 সম্পর্কে যাদের ধারণা আছে কিংবা নেটে সার্চ দিলে আপনারা দেখবেন 2009 এও কিন্তু আপনার এইচএসসি পরীক্ষার রেজাল্ট ভালো হয় নাই, রেজাল্ট কিন্তু ধস নেমেছিল। 2008 সাল থেকে 2009 সালের রেজাল্ট কিন্তু বাজে হয়েছিল, ঠিক আছে? আগের বছর থেকে পরের বছর রেজাল্ট বাজে হয়েছিল, ঠিক আপনাদের এখন আসলে যে অবস্থা। আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন আমাদের সবাই একটা অবস্থায় ছিল, এবং এটাও সত্যি কথা যে আমারও জিপিএ আসলে খারাপ ছিল। এটা সত্যি কথা, আমারও জিপিএ অনেক খারাপ ছিল, আমারও পরীক্ষা খারাপ হয়ে গেছিল, রেজাল্ট বাজে চলে আসছিল, সামহাও রেজাল্ট বাজে চলে আসছিল। কিন্তু আমি আসলে হাল ছেড়ে দিই, আমি চিন্তা করছি আমি ডিউতে চান্স পাবই। যেমন আপনার বুয়েটে তো জিপিএ কাউন্ট করে না, বাট ঢাকা ভার্সিটির কথা যদি আমি বলি, যেমন ঢাকা ভার্সিটি কিন্তু জিপিএ কাউন্ট করে। এখন ঢাকা ভার্সিটি টোটাল 200 মার্কের পরীক্ষা হয়। এখন 200 মার্কের মধ্যে কিন্তু 80 মার্ক থেকে জিপিএ কাউন্ট করে, আর 120 মার্ক থেকে আমরা লিখিত পরীক্ষা দিই, এমসিকিউ পরীক্ষা দিই। তো দেখেন জিপিএ তে কিন্তু কাউন্ট করে 100 মার্ক, আর আমরা কিন্তু এমসিকিউ পরীক্ষা আছে 120 মার্ক। তাহলে এমসিকিউ পরীক্ষা কিন্তু আমার জিপিএ মার্ক থেকে আরো 40টা নাম্বার বেশি আছে, আরো 40টা নাম্বার বেশি আছে। তো আপনি যদি জিপিএ তে যদি আপনি 10 মার্ক পিছিয়েও থাকেন, ওইখানে কিন্তু আপনার হাতে আরো 40টা মার্ক বেশি আছে। তো আপনি ওখানে 40 এর চেষ্টা করেন, তাহলে অন্যদের থেকে আরো 15-20 আগিয়ে যেতে। আপনি যদি জিপিএ তে 10 মার্ক পিছিয়ে থাকেন, সেটা কিন্তু আপনার জন্য কোনো সমস্যা না, কেননা ওইখানে আপনার এমসিকিউ তে আরো 40টা মার্ক বেশি আছে। তো আপনি যদি এমসিকিউ পরীক্ষাটা ভালোভাবে দেন, তাহলে কিন্তু আপনি অন্য সব থেকে আরো 15-20 মার্ক বেশি আগিয়ে যেতে পারবেন স্টুডেন্ট আসলে। তো এখন সবার সেটাই আসলে চেষ্টা করা উচিত। আপনি এখন থেকে এই চিন্তা করেন না যে আমি তো জিপিএ কম পেয়ে গেছি, আমার আসলে কিছু হবে না। আপনি উল্টা কাজটা করেন, আপনি এখন আরো বেশি ভালোভাবে পড়া শুরু করবেন। আপনি আগে যেভাবে করে পড়তেন এখন তার থেকেও বেশি ভালো করে পড়েন, যাতে আপনি জিপিএ তে 10 মার্ক পিছিয়ে গেলেও এমসিকিউ তে আপনি যাতে অন্য সবার থেকে আরো 15-20 মার্ক আগে, আপনি যাতে জিপিএ টা আপনার জন্য আসলে কোনো সমস্যাই করতে না পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আপনারা হয়তো মূল্যবান কথাগুলো শুনবেন, এবং এই কথাগুলো আপনারা আপনাদের লাইফে কাজে লাগাবেন। আমরা হয়তো বিভিন্ন কারণে হয়তো অনেক সময় পিছিয়ে পড়তে পারি, বাট মনে রাখবেন খুব জোরে দৌড় দেওয়ার আগে কিন্তু একটু পিছনে যেতে হয়। যদি আমরা একটু পিছনে না যাই, তাহলে কিন্তু অনেক বড় লম্বা একটা দৌড় বা লম্বা একটা লাভ দেওয়া সম্ভব হয় না। তো যদি কেউ একটু পিছিয়ে পড়েন, এটা কখনোই আপনি হাল ছেড়ে দিবেন না। আপনি যদি সবসময় সেম স্টেবল লাইফে চলেন, আপনি ভাববেন আপনি একটা মৃত মানুষ। কারণ দেখবেন মৃত মানুষের যখন যে হার্টবিট গুলো দেখায় সমান হয়ে যায়। আপনি যদি সবসময় লাইফে সুখে থাকেন, তাহলে তো আপনি বুঝতেই পারবেন আপনি কখন সুখ পাচ্ছেন। তো আপনার লাইফে আপ থাকবে, ডাউন থাকবে, আপ ডাউন, তখন লাইফটা হবে রিদমিক। যদি আপনারা ভাবেন যে আল্লাহ আমি তো এখন কিছুই হচ্ছে না, তাহলে একটু বাঘ দেখে চিন্তা করবেন। একটা বাঘ যখন শিকার করে ফেলেছে, একটা বাঘ যখন দেখতেছে অন্য বাঘ শিকার করে ফেলেছে, তখন সে হয়তো ভাবতে পারে আল্লাহ আমি তো তাহলে ব্যর্থ। কিন্তু এই যে সে যেই সময়টা বসে শিকারটার দিকে তাকিয়ে আছে, আপনারা হয়তো ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারিতে দেখেন, এই যে সে শিকারের দিকে তাকিয়ে আছে, এই সময়টা সে অ্যাকশনে আছে, এই সময়টা সে ডিসকভার করছে, এই সময়টা সে কাজে লেগে আছে। যখন শিকারটা কাছে আসবে খপ করে ধরে ফেলবে। তো 2 মাস পর আপনাদের শিকার ধরার একটা অপশন আসছে। তো এখন থেকে প্রত্যেকটা মুহূর্তকে, প্রত্যেকটা সেকেন্ডকে, প্রত্যেকটা সময়কে আপনি কি করেন, ইউটিলাইজ করেন, এবং এত কনফিডেন্স বাড়ান যেন ঘরের আসবাবপত্র আপনার সাথে কথা বলা শুরু করে দেয়। আপনার ফ্যান যেন বলে বি কুল, এসি যেন বলে বি কুল, আপনার লাইট যেন বলে এনলাইটেন ইয়োরসেলফ, আপনার বাসার দরজাটা যেন বলে পুশ হার্ড এন্ড গেট দ্য সাকসেস, আপনার বাসার উইন্ডোটা যেন বলে লুক আউটসাইড এন্ড গেট দ্য হরাইজন, আপনার বাসার ক্যালেন্ডারটা যেন বলে আপ টু ডেট, এবং আপনার বাসার ঘড়িটা যেন বলে এভরি সেকেন্ড ইজ প্রেশাস। প্রত্যেকটা জিনিস যেন আপনার সাথে কথা বলা শুরু করে, এবং আপনি 2 মাস পরে দেখিয়ে দেবেন হ্যাঁ আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, বা আমি বুয়েটে পড়ি, বা আমি ভালো জায়গায় পড়ি, যাতে করে অক্টোবর থেকে কেউ আপনার জিপিএটা জিজ্ঞেস করার সাহস না পায়। থ্যাংক ইউ। ঘড়িকাটা বলছি সময় শেষ, বাট উই নিড ইউর কমেন্টস ইন আওয়ার কমেন্ট বক্স। টিল দেন আল্লাহ হাফেজ। কালকে আলামিন ভাই স্যারের সাথে ম্যাথ ক্লাসে দেখা হচ্ছে অবশ্যই।